ভারতের এক আদিবাসী গ্রাম গঙ্গাভারাম। সেটি ছিল কালো জাদু, তন্ত্রমন্ত্র, নরবলি সহ বিভিন্ন রকম রহস্যে ঘেরা। আর এই গ্রামেই বলির শিকার হতে গিয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় আমাদের আজকের গল্পের নায়িকা। এরপর কেটে যায় অনেকগুলো বছর, আর আমাদের গল্পের নায়িকা এখন একজন পুলিশ অফিসার, যার নাম বৃন্দা। হঠাৎ একদিন সে একটি অদ্ভুত কেস পেয়ে ফিরে আসে সেই গঙ্গাভারাম গ্রামে। আর এরপরই বের হতে থাকে গা হিম করা ভয়ঙ্কর সব টুইস্ট। কি রহস্য লুকিয়ে আছে এই গ্রামে, সেটাই দেখব আজকের গল্প বৃন্দাতে। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় গঙ্গাভারাম জঙ্গলের দৃশ্য। সময়টা ছিল 1996 সাল। ঘন কালো সেই জঙ্গল, আর সেখানেই চিন্নি নামের একটা ছোট্ট বাচ্চা সাচি নামের কাউকে ডাকছিল। তার কণ্ঠস্বরে বলে দেয় সে খুব ভয়ে ছিল। তার কিসের ভয়, আর এই বাচ্চা মেয়ে এবং সাচিরই বা কি রহস্য, তা তো গল্পের মধ্যেই আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো দেখা যায় মেয়েটা জঙ্গলের এদিক ওদিক তাকিয়ে শুধু সাচি সাচি বলে ডাকছিল। তখন হঠাৎ করেই চিন্নি দেখে সাচি মাটিতে পড়ে আছে। এটা দেখে তো সে ঘাবড়ে যায় আর সাচিকে ডেকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে তো ছিল প্রচন্ড ভয়ের মধ্যে। তবে তখন হঠাৎ করেই সাচি হেসে উঠে পড়ে আর চিন্নিকে বলে, কিরে, ভয় পেয়ে গিয়েছিলি? চিন্নি বলে, ভয় তো পেয়েছিলাম, এমন ভয় কেন দেখালি আমাকে? সাচি তখন বলে, আচ্ছা শোন, আমি তোকে কখনো ছেড়ে যাব না, ঠিক আছে? আর মন খারাপ করিস না। এরপর একটা পুতুল দেখিয়ে বলে, এই দেখ, আমি তোর জন্য এটা বানিয়েছিলাম। চিন্নি ওই পুতুলটা দেখে তো খুব খুশি হয়। আর তখন আবারও সাচি বলে, আমি তোকে কখনো ছেড়ে যাব না রে, সব সময় তোর কাছেই থাকবো, তুই দেখে নিস। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই গ্রামের একজন লোক মৃত্যু পথযাত্রী। এই লোকের স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়েছিল, তাই সে একজন গুরুদেবের কাছে গিয়ে বলে, দয়া করে আমার স্বামীকে বাঁচান গুরুদেব। গুরুদেব তখন লোকটার চোখ চেক করে, আর সেটা ভালো করে দেখে বলে, এটা তো বনদেবীর রাগ। এই জঙ্গলের সবাই আমাদের উপর রেগে আছে, তাই তাদেরকে ছুঁয়ে ভুল করো না আর। তখনই সেখানে একজন লোক বলে, আমরা হয়তো কোনো পাপ করেছি, এজন্যই এমন হচ্ছে, কিন্তু কি পাপ করেছি সেটাই তো বুঝতে পারছি না। আমাদের কারো ঘরে খাবার নেই, আর খাবার রান্নাই যে করব তার জন্য তো আগুন পর্যন্ত নেই, একটা কাঠও পাই না। আজ এই মহিলার স্বামী মারা গিয়েছে, কাল আমরা মারা যাব, এরকমই চলতে থাকবে। তাই গুরুদেব, আমাদেরকে অন্তত বাঁচার একটা পথ তো বলে দিন। এসব শুনে গুরুদেব বলে, দেবী অনেক রেগে আছেন, তাই এবার দেবীকে তুষ্ট করতে হবে। তো গুরুদেবকে জিজ্ঞেস করা হয়, তো কি করতে হবে তার জন্য, তাকে কিভাবে তুষ্ট করা যায়? তখন গুরুদেব জানায়, দেবী নরবলি চায়। এটা শুনেই তো সবাই একটু ঘাবড়ে যায়। তবে এছাড়া যে তাদের কাছে আর কোনো উপায় নেই, গুরুদেব যে এটাই বলেছে। তো এরপরই দেখা যায় গুরুদেব বলি দেওয়ার সব রিচুয়াল শুরু করে। তারপর সেখান থেকে চিন্নিকে চুজ করা হয়, তাকে বলি দেওয়া হবে বলে। এটা জানার সাথে সাথে তো চিন্নির মা অস্থির হয়ে ওঠে, আর পুরো গ্রামের সবার হাতে পায়ে ধরতে থাকে, সবার কাছে সাহায্য চায় যাতে তার মেয়েকে তারা বলি না দেয়। কিন্তু দেখা যায় কেউই তার কথা শোনে না। চিন্নির মা তো খুবই ভেঙে পড়ে। তো রাতে বলি দেওয়ার আগে সাচিকে দেখানো হয়। তার মন স্বাভাবিকভাবেই খারাপ ছিল। তো এখানে বলে দিই, সাচির আসল নাম সত্যা, তবে সত্যাকে একমাত্র চিন্নি সাচি বলে ডাকত। তো এরপর সত্যা তার মাকে বলে, মা, ভগবান কি আমাদের মতো লোকদেরকে খুন করতে বলেন? আমরা কি করেছি বলতো? তার মা তখন বলে, না, এমনটা কখনোই বলেন না, আর তুই চিন্তা করিস না, আমি চিন্নির কিচ্ছু হতে দিব না, আমি ঠিক বাঁচিয়ে নিব তোদের। তো তারপর দেখা যায় রাতের অন্ধকারে চিন্নি, তার মা আর সত্যা বেরিয়ে পড়ে গ্রাম ছাড়তে। তবে এক পর্যায়ে দেখা যায় সত্যা তার মা বোনের থেকে আলাদা হয়ে যায়, আর সত্যার মা চিন্নিকে ট্রাকে তুলে দেয়। কিন্তু সত্যার মা নিজে আর উঠতে পারে না, তাকে গ্রামের লোকেরা এসেই ধরে ফেলে। ওদিকে সত্যা জঙ্গলের আর এক পাশে তার মা বোনকে খুঁজতে যায়, কিন্তু কোথাও পায় না। সে খুব অস্থির হয়ে পড়ে। তো সেখানে রয়ে যায় শুধুমাত্র তার বোনের স্মৃতি হিসেবে সেই পুতুলটা। সত্যা বেচারার মনটা খুবই খারাপ হয়ে যায়। এরপর কেটে যায় অনেকগুলো বছর।
বড় হয়ে যায় ছোট্ট চিন্নি। সে এখন একটা পরিবারেই আছে। হয়তো এই পরিবারই তাকে আশ্রয় দিয়েছে, যেখানে তার ছোট বোন ছুটকি আছে, তার মা আছে, বাবা আছে। তো সকাল সকাল উঠে চিন্নি তার শরীর চর্চা করে আসে। তবে এখন এই পরিবারের মানুষের কাছে চিন্নির নাম হচ্ছে বৃন্দা। তো বৃন্দাকে আবার তার যে ছোট বোন ছুটকি সে খুব একটা পছন্দ করে না, তাই সে তার সাথে তেমন কথাবার্তাও বলে না। তো বৃন্দা খেয়াল করে ছুটকি তার বন্ধুদের বাইকে করে যাচ্ছে, তাই বৃন্দা সেই গাড়ির নম্বরটা মনে রাখে। এরপর বৃন্দা আসে পুলিশ স্টেশনে। আসলে বৃন্দা বর্তমানে এখানকার এসআই অফিসার। তো কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে আসে সিনিয়র আরেকজন অফিসার, যার নাম সলোমন। তো এই সলোমন আবার ভালো অফিসার না, সে মানুষকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আনে, আর কোনো কেসই ঠিকঠাক করে করতে চায় না। তো আজ সলোমন এসেই অফিসার সারাথিকে বলে নতুন এসআই কি বলে। সারাথি জানায় তিনি বলছেন একটা কেসের কাজ দিতে। সলোমন বলে আরে মহিলাদের মন নরম হয়, এরা আবার ক্রিমিনাল কি ধরবে, এটা কি সম্ভব নাকি? তাই এই সব কাজ আমাদের জন্যই থাক, এগুলো আমরাই করব। তো এরপরে একটা কেসের কাজে যায় সলোমন। সেখানে বৃন্দা সহ বাকিরাও থাকে। তো সেখানে একটা লাশ পাওয়া যায় নদীর পানি থেকে। এটা দেখে সলোমন বলে এরকম পানিতে লাশ মানেই হচ্ছে আত্মহননের কেস। নিশ্চয়ই সে নিজেই নিজেকে শেষ করেছে। আমি অনেক আগেই দেখেছি, আমার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাই দেখেই বলে দিতে পারছি। এজন্য বলছি এটাকে আত্মহননের কেস বলেই যেন সব কাজ করা হয়, না হলে বেকার বেকার আমাদের কাজ বাড়বে। তো এই হচ্ছে সলোমনের ইনভেস্টিগেশন। মানে সে খুবই ফাঁকিবাজ টাইপের অফিসার, কোনো কাজ করতেই চায় না। তো বৃন্দা যখন ডেড বডি দেখে তখন সে কিছু বিষয় খেয়াল করে, তার কাছে কিছু খটকা লাগে। তাই রাতে সে সারাথীদেরকে বলে এটা আত্মহনন ছিল না, কারণ লোকটার বডি দেখে মনে হচ্ছে তার বডিতে বস্তার ঘষা লেগেছে, আর তার বডিতে আরো অনেক ধরনের দাগ ছিল। আমার তো মনে হচ্ছে কেউ তাকে বস্তায় ভরে ইট লাগিয়ে পানিতে ফেলে দিয়েছিল। এসব শুনে কনস্টেবল বলে কি বলছেন ম্যাডাম, এটা মার্ডার? কিন্তু আপনি হয়তো প্রথমবার দেখছেন বলে তাই এমনটা ভাবছেন, আসলে এটা তো আত্মহননের কেসই। বৃন্দা বলে না, প্রথমবার দেখছি না, আমি আগেও দেখেছি, কারণ ঠিক এইভাবেই কেউ আমার বাবাকে খুন করেছিল, তাই আমি খুব ভালো করেই জানি। তো রাতে যখন বৃন্দা ঘুমিয়েছিল তখনই তার গ্রামের সেই মুহূর্তগুলো তার স্বপ্নে বারবার আসছিল, তাই বেচারি আর ঘুমাতেই পারে না। গ্রামের সেই সব স্মৃতি তাকে এখনো তাড়া করে বেড়ায়। যাই হোক, তো পরের দিন ফরেন্সিক রিপোর্ট আসে, যেখানে ডাক্তার এই লাশ সম্পর্কে এক বীভৎস বর্ণনা দেয়। ডাক্তার জানায় এটা কোনো আত্মহননের কেস নয়, বরং খুবই বাজেভাবে তাকে খুন করা হয়েছে। প্রথমেই লোহার কোনো জিনিসের মাধ্যমে লোকটার মাথা ফাটিয়ে মগজ 2 ভাগ করে ফেলা হয়েছে। এরপর তাকে 16 বারেরও বেশি চাকু দিয়ে আঘাত করা হয়েছে, আর তাকে মারার আগে 1 সপ্তাহ ধরে কিছু খেতেও দেওয়া হয়নি। এতটা নির্দয়ভাবে তার জীবন নিয়ে নেওয়া হয়েছে। এরপর তাকে বস্তায় ভরে ইট দিয়ে পানিতে ফেলা হয়, তবে ইঁদুর বস্তা কেটে ফেলায় লাশ পানির উপরে ভেসে ওঠে। তো এরকম ডিটেলস জানার পর সারাথীর মনে পড়ে বৃন্দাও তো এটাই বলেছিল যে এটা আত্মহনন নয়, তাকে নিশ্চয়ই কেউ খুন করেছে। এরপরে সারাথী দ্রুত অফিসে চলে আসে, আর এসেই সে লেগে পড়ে এই বিগত 1 মাসের সব মিসিং কেসগুলো খুঁজতে। যদি কোনো ক্লু পাওয়া যায় তখনই সারাথী বৃন্দাকে বলে আসলে আপনি যা বলেছিলেন সেটাই সত্যি, এটা একটা মার্ডার, আর তাকে খুব বাজেভাবে টর্চার করে মারা হয়েছে। আর আমরা এখানে গত মাসের সব মিসিং কেস দেখছি, আপনিও চাইলে জয়েন করতে পারেন। তো এরপর অনেক সময় ধরে তারা রিভিউ করে। পরে বাড়ি যাওয়ার আগে বৃন্দা সারাথীকে বলে আমি কি পোস্টমর্টেমের রিপোর্টটা বাড়ি নিয়ে যেতে পারি, একটু রিসার্চ করার ছিল। সারাথী তখন বলে হ্যাঁ অবশ্যই পারেন, তবে রেজিস্টার করে নিয়ে যেতে হবে। যাই হোক, তো তারপর বৃন্দা সেই রিপোর্টটা বাড়ি নিয়ে আসে, আর সারা রাত বসে সে এটা নিয়ে অনেক রিসার্চ করে। আর পরের দিন পুলিশ স্টেশনে এসে বৃন্দা সারাথীকে বলে আমাদেরকে আগে 1 মাসের সব রেলওয়ের কর্মচারী আর কয়লা খনির কর্মচারীদের মিসিং কেসগুলো দেখতে হবে, তাহলেই বোঝা যাবে কে ছিল সে। তো সারা রাত রিসার্চ করে বৃন্দা এতটুকু বুঝতে পেরেছে যে যে মারা গিয়েছিল সে অবশ্যই রেলওয়ে বা কয়লা খনির কর্মচারী, এজন্যই সে তাদের দিকেই গুরুত্ব দিচ্ছে বেশি। তো তারপর তারা বসে পড়ে এই মিসিং কেসগুলোকে আবারও দেখতে। তো এখান থেকে যখন তারা কিছু পরিবারের খোঁজ পায় তখন তাদেরকে হসপিটালে ডাকা হয়। একে একে সবাই লাশ শনাক্ত করে যায়। পরে
শেষমেশ এক পরিবারকে পাওয়া যায়, যেখানে এই লোকের একটা ছোট্ট মেয়েও ছিল। লোকটার স্ত্রী জানায় সে 1 মাস আগে কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তারপর আর ফেরেনি। এটা শুনে সারাথি বলে, তো আপনি কি কাউকে সন্দেহ করছেন? লোকটার স্ত্রী বলে, আমরা গরিব সাধারণ মানুষ, আমাদের আবার শত্রু কে হবে বলুন তো? আমি তো বুঝতেই পারছি না কে এমন করতে পারলো, আর সে কেনই বা এভাবে খুন করতে চাইবে। তো এরপর সেখানে সলোমন আসে, আর সে এসেই বলে, এই কেসে যখন কোনো সন্দেহ করার মতো কিছুই নেই, তাহলে আত্মহনন বলেই বন্ধ করে রেখে দাও। এসব নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? খামোখা সময় নষ্ট। এভাবে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভই নেই। কিন্তু এই মাথামোটা সলোমনের কথায় থেমে থাকতে পারে না বৃন্দা। তাই সে রাতের বেলায় বেরিয়ে পড়ে আর এই মৃত্যুর সূত্র খুঁজতে থাকে, যে কি এমন রয়েছে এর পেছনে। কেনই বা এই লোককে কেউ এইভাবে টর্চার করে মারবে? তো দেখা যায় সে অনেকগুলো লেকের পাশে যায়। তারপর সেই ক্রাইম স্পটে গিয়ে সে এক ধরনের পাখির পালক পায়, যেটা পেয়ে তার খানিকটা সন্দেহ হয়। পরে সে এই পাখির পালক নিয়েই ইন্টারনেটে সার্চ করে আর দেখতে পায় একটা এমন বড় পাখি আছে যা মানুষের বডিকে ক্ষতবিক্ষত করতে পারে। আর এইরকমই ক্ষত ছিল তিলকের বডিতে, অর্থাৎ যেই লাশটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে তার নামই ছিল তিলক। তো এবার বৃন্দা নিশ্চিত হতে শুরু করে যে যাই হয়েছে এই জায়গার আশেপাশেই হয়েছে। এদিকে আমরা একজন সাইকো টাইপের লোককে দেখি, যে একটা গুহার ভিতর সেই পাখিটাকে লালন পালন করে। এখন কেন এই লোক এরকম আচরণ করে আর কেনই বা এই পাখি পালে, তা তো আমরা এখনই জানতে পারবো। তো এই যে লোকটাকে আমরা পাগলের মতো আচরণ করতে দেখছি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে সত্যা। আর সেই যে সত্যা, এটা বোঝা যায় তার হাতের সেই পুতুলটা দেখে, যাকে সে চিন্নি বলে ডাকছিল। আর তার এরকম মানসিকভাবে অসুস্থ হওয়ার পেছনের গল্পটাও আমরা এবার দেখতে পাই। অতীতের সেই রাতে যখন সত্যা তার মা আর বোন থেকে হারিয়ে যায়, তখন সে হঠাৎ করেই একটা বাচ্চা মেয়ের চিৎকার শুনতে পায়। তাই সে দৌড়ে আবারও গ্রামের দিকেই আসতে থাকে। এদিকে গ্রামের লোকেরা চিন্নিকে না পেয়ে তার বদলে আর একটা অবুঝ বাচ্চাকে আগুনে পুড়িয়ে দেয়। পরে সেখানে সত্যার মাকেও গুরুদেব গলা কেটে মেরে ফেলে। এই এতটুকু বয়সী সত্যা তার মাকে নিজের চোখের সামনে মরতে দেখে একদম নিস্তব্ধ হয়ে যায়। তার মাকে যে তারা বিনা দোষেই মেরে ফেলল, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। আর সামনে যেই বাচ্চাটা জ্বলছিল তাকেই সে নিজের চিন্নি ভেবে নিয়েছিল, যার ফলে সে অনেক কষ্ট পায় আর কোনো কিছুই ভাবতে পারে না। যেই বোনকে সে একসময় কথা দিয়েছিল সে তার কিচ্ছু হতে দিবে না, তার সাথে সবসময় থাকবে, সেই বোনকে দেওয়া সেই কথা আজ সে রাখতে পারল না। এই সব ভেবেই সে ওখান থেকে একটা মশাল হাতে তুলে নেয় আর সাথে সাথেই সমস্ত গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আর তখন থেকেই সত্যা মানসিক রোগীতে পরিণত হয়েছে। আর সেই থেকেই সে এরকম একটা গুহার মধ্যে থাকে। যখন নিজেকে খুব একা মনে হয় তখন সে তার বোন চিন্নির সাথেই কথা বলে, সেই পুতুলটাকেই তার বোন ভেবে নিয়েছে। তো এদিকে সারাথি সকাল সকাল উঠে রেডি হয়ে যায় আর তার স্ত্রী লেখা টিফিন এনে দেয় তাকে। পরে লেখা সারাথিকে বলে, আজ একটু ডাক্তারের কাছে গেলে ভালো হতো। সারাথি বলে, ঠিক আছে, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখো, পরে যাওয়া যাবে। তো এরপর সে চলে আসে অফিসে। তখন বৃন্দা সারাথিকে বলে, আমি কাল রাতে তিলকের ক্রাইম স্পটে গিয়েছিলাম, সেখানে গিয়েই আমি এই পালকটা পাই। আর এটা হচ্ছে কাটায়ু নামের একটা খুব রেয়ার পাখির, সচরাচর দেখা যায় না, তবে এরা খুবই ভয়ঙ্কর হয়, কারণ কাটায়ু মানুষের মাংস খায়। আর এই পাখিটা প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে হিমাচলে আসে, আর এর প্রজাতি ইন্ডিয়াতেও পাওয়া যায় না। এরপর সে বলে, এখানে দেখো, তিলকের বডিতেও এই পাখিরই কামড় আছে। সারাথি এসব দেখে শুনে বলে, ম্যাডাম, হতেই পারে এই পালকটা এমনিই চলে এসেছিল সেখানে, আর স্যার তো বলেছিনি এই কেসটা বন্ধ করতে, তাই আপনি এটা বন্ধ করে অন্য কেস নিয়ে ভাবুন। বৃন্দা তখন বলে, আমি কি করে এই কেসটা থেকে সরব, আর এটা বন্ধই বা কি করে হবে, এখনো তো এর সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তখনই সেখানে সলোমন আসে আর সারাথিকে তার সাথে নিয়ে চলে যায়। তো এরপর বৃন্দা আসে একটা জায়গায় একটা পাখির দোকানির সাথে কথা বলতে, কিন্তু দোকানি সেখানে ছিল না। তাই সে চলে আসে তিলকের স্ত্রীর কাছে আর সেখানে এসে তাকেও বলে সে কি এরকম পাখি আগে কখনো দেখেছে কিনা।
তিলকের স্ত্রী জানায় না, সে এরকম কখনোই দেখেনি। তারপর বৃন্দা তিলকের মেয়ে ভিনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বাবা মা কি কখনো ঝগড়া করতেন? ভিনা বলে, কই না তো। এরপর বৃন্দা আসে তিলকের কাজের জায়গায়। সেখানেও জিজ্ঞাসাবাদ করে সে যে তাদের মধ্যে কারো কি কখনো তিলকের সাথে ঝগড়া হয়েছে কিনা। তখন সেখানে থাকা একটা লোক বলে, না তেমন না, তবে একবার একটা ছোটখাটো কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু পরে সেটা মিটেও যায়। তো অন্যদিকে ছুটকিকে দেখা যায় যে স্কুলে তার বন্ধুদের সাথে মিশে স্মোক করছিল। তো এটা হচ্ছে ভালো আর খারাপ বন্ধুর মাঝে তফাৎ। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। ছুটকিরও ঠিক একই ব্যাপারটা ঘটছে। যাই হোক, বাড়ি এসেও ছুটকি তার মার সাথে বেশ চেঁচামেচি করে রুমে যায়। এদিকে আমরা সত্যাকে দেখি, যে কিনা একটা স্টেশনে আসে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে রাতের বেলা ঘুমানোর সময় আবারও বৃন্দাকে তার ছোটবেলার সব স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়। এরপর আমরা 1996 সালের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় অফিসার রাঘু সেদিন গাড়ি চেকিং করছিল। তখনই সে ওই ট্রাক চেক করে চিন্নিকে পায়, আর তারপরই সে চিন্নিকে বৃন্দা নাম দিয়ে নিজের নামে বড় করে, তাকে নিজের মেয়ের মতোই স্নেহ যত্নে বড় করে তোলে। আর তখন থেকেই বৃন্দা এই পরিবারের একজন হয়ে গেছে। যাই হোক, তো এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে বৃন্দা ডাক্তারকে বলে তার ঘুমের মাঝে আবারও অতীতের স্বপ্নগুলো বেশি বেশি আসছে, তাই তার ওষুধের ডোজ যেন বাড়িয়ে দেওয়া হয়। ডাক্তার বলে, আরে তোমার কি মাথা খারাপ? এইভাবে ওষুধের ডোজ বাড়িয়ে কোনোই কাজ হবে না। এই স্বপ্নগুলো হচ্ছে তোমার জীবনের অতীত। তুমি এখনো তোমার সেই অতীত থেকে বেরিয়ে আসতে পারোনি। তুমি এখনো নিজের অতীতকেই খুঁজে যাচ্ছ, নিজের পরিবারকে খুঁজছ। সেজন্যই বারবার প্রতিনিয়ত তোমার স্বপ্নে সেই সবই আসছে, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। তো এই সব কথা শুনে বৃন্দা একটু রেগেই যায় আর সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপর সে সোজা চলে যায় অফিসে। বৃন্দা যখন তার কাজ করছিল তখনই সেখানে সারাথী আসে আর বলে, ম্যাডাম বাইরে আসুন, আপনার সাথে খুব দরকারি কথা আছে। তো সে বাইরে আসার পর সারাথী বলে, আসলে আপনি না খুব জেদি। আমি জানি আপনি তিলকের বাড়ি গিয়েছিলেন। আসলে আপনি তো আমাদের থেকেও অনেক বেশি সাহসী, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আপনার মতো অফিসার খুব কমই আছে, তবে শুধু আমি আর আপনি মিলে তো আর কিছুই পরিবর্তন করতে পারবো না। তাই আপনাকে বলছি, আপনি এইসব থেকে দূরে থাকার চেষ্টা করুন ম্যাডাম। ওই সময় বৃন্দা খেয়াল করে দেখে চায়ের দোকানি চায়ের কাপ একই সাথে টেনে ফেলছিল পানিতে, কিন্তু তার হাতের একটুও নড়চড় হয় না। আর এটা দেখেই বৃন্দার মাথায় একটা কথা আসে। সে সারাথীকে বলে, সেই কিলার কিন্তু তিলকের বডিতে একটানা 16টা আঘাত করেছিল, আর প্রতিটা আঘাত একই জায়গায় ছিল। তাই প্রথমবার কোনো খুন করে থাকলে তার হাত এত সোজা হতো না। আমি নিশ্চিত সে আগেও অনেক খুন করেছে, এজন্যই তার কোনো নড়চড় হয়নি। এজন্য আমাদেরকে এরকম কিছু কেসের ফাইল চেক করে দেখতে হবে আগে, তাহলে আরও কিছু ক্লু পাওয়া যাবে। তারপরই সেখান থেকে এসে বৃন্দা লেগে পড়ে সব কেস ফাইল ঘাঁটতে। এরপর দেখা যায় সে অনেকগুলো থানায়ও যায় আর সেখানকার এই টাইপের কেস ফাইল কালেক্ট করতে থাকে। তো পরের দিন যখন বৃন্দা সলোমনকে বলতে আসে যে সে তিলকের কেস ইনভেস্টিগেশন করবে, তখন সলোমন তাকে খুব অপমানিত করে আর বলে, আপনি এখানে আছেন শুধু বসে বসে কম্পিউটারের কাজ করার জন্য, তাই এসব ইনভেস্টিগেশনের নাম আপনি মুখেও আনবেন না বলে দিলাম। শুধু শুধু লজ্জায় ফেলার চিন্তাধারা। এসব শুনে তো বৃন্দা খুব রেগে যায় আর সে রাগের চোটে সলোমনকে বাথরুমেও আটকে রাখে অন্ধকার করে। তো যাই হোক, এদিকে দেখা যায় সাত্যা তার নতুন টার্গেটের কাছে আসে। সে একটা বাচ্চাকে খেলনা দিয়ে বলে, আচ্ছা তোমার বাবা যদি কখনো না ফিরে আসে তাহলে কি তুমি পড়াশোনা খাওয়া দাওয়া সব ছেড়ে দিবে? ছেলেটা বলে, না ছাড়বো না। সাত্যা তখন বলে, হ্যাঁ এই তো, কিচ্ছু ছাড়বে না, বরং আরো বেশি এনজয় করবে। তখনই সেখানে সাত্যা দেখে ছেলেটার বাবা আসছে, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে সারাথীকে আবারও বৃন্দা বলে, সারাথী এই দেখো, এই কিলার আসলে একজন সিরিয়াল কিলার। তিলকের মতো মৃত্যুর কেস আমি অনেকগুলো পেয়েছি, তাহলে এই কিলার নতুন কেউ না, সে পুরাতনই, তবে কেউ গুরুত্ব নিয়ে কেসটা দেখেইনি। তো এরকম বলার পর সারাথী একটু বুঝতে পারে কেসটার তো রহস্য আছেই। এরপর তারা এই প্রমাণ নিয়ে দেখায় সলোমনকে, আর এই সলোমন প্রমোশনের জন্যই
তাদের করা সব ইনভেস্টিগেশন আর রিসার্চের রিপোর্ট নিয়ে দেখায় উপর মহলে। আর এবার এই কেসের দায়িত্ব পায় সারাথি আর সলোমন। তারপর সারাথি রিকোয়েস্ট করে বৃন্দাকেও এই কেসে জয়েন করাতে, কিন্তু সলোমন তার কথা না শুনেই চলে যায়। এদিকে আমরা দেখি সত্যা সেই বাচ্চা ছেলের বাবাকে খুন করে ফেলে আর তারপর তার পাখিকে ছেড়ে দেয় তার বডি খাওয়ার জন্য। অন্যদিকে সিরিয়াল কিলার কেসে আসল রিসার্চ যে করেছিল বৃন্দাই, সেটা সারাথি এসে জানিয়ে দেয় বড় স্যারকে। পরে বড় স্যার এখানে সলোমনকে বাদ দিয়ে তার বদলে কেস দিয়ে দেয় বৃন্দাকে। এরপর বৃন্দাদের ইনভেস্টিগেশন আবারও নতুন করে শুরু হয়। সেখানে তাদের সিনিয়র অফিসার বলে, আমাদের এই কেসের নাম হচ্ছে সিরিয়াল কিলার, আর যেখানে কিলারের প্যাটার্ন হচ্ছে মানুষদেরকে মাথায় মেরে খুন করা, তারপর তার পাখি দিয়ে খাওয়ানো। আমরা এখন পর্যন্ত জানি না ওই কিলার ঠিক কতগুলো খুন করেছে, তাই আমাদেরকে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। তো তারা যখন ভিকটিমদের পরিবারের সাথে কথা বলে, তখন তারা প্রায় সবাই একই কথা বলে যে সে তো ভালো মানুষ ছিল, তাকে কেন কেউ মারতে চাইবে। তারপর আর একজন অফিসার তাদের সবাইকে বলে, এরকম খুনের পেছনে সবচেয়ে বেশি একটা কারণ থাকতে পারে, আর সেটা হচ্ছে রাগ, ঘৃণা বা অন্য কিছু। কারণ এইভাবে একটানা চাকু দিয়ে খুন একমাত্র তারাই করে যারা সমাজের হওয়া অন্যায়কে দেখে বড় হয়েছে, যে অনেক খারাপ সময় দেখেছে জীবনে, যার ভেতরে ভালো থাকার থেকে খারাপ ঘটনাটাই বেশি। তাই সে প্রতিহিংসায় জর্জরিত হয়ে যায়, তার ভেতরে রাগ ক্ষোভ ছাড়া আর কিছুরই জায়গা থাকে না। আর এখানেও হয়েছে সেটাই। তো বাড়ি আসার পর বৃন্দা যখন বারবার এই কথাগুলো নিয়ে ভাবছিল, তখন তার রাগটা আরো বেশি বেড়ে যায় আর সে আয়নার কাঁচই ভেঙে ফেলে। তারপর বৃন্দার হাত বেঁধে দেয় তার মা। তখন বৃন্দা বলে, মা, বাবা কেমন ছিল? সে কি আমার মতোই সারাক্ষণ চিন্তায় থাকতো? তার মা বলে, না, তোর বাবা বাড়ি এসে তোদের দেখে সব চিন্তা ভুলে যেত। তারপর বৃন্দাকে তার মা বলে, আমি জানি তুই সারাক্ষণ ভাবিস তোর পরিবারের কেউ বেঁচে আছে নাকি নেই সেটা নিয়ে। আচ্ছা, তোর ভাইও কি? এতটুক বলার সাথে সাথেই বৃন্দা বলে, কেউ নেই আমার, সবাই ছেড়ে চলে গিয়েছে, তবে আমি বেঁচে আছি কারণ তুমি আমাকে মানুষ করেছো। যদি আমাকে তুমি মানুষ না করতে, তাহলে আজ না জানি আমার কি অবস্থা হতো, আমি কোথায় ধুকে ধুকে মরতাম। অন্যদিকে আমরা সত্যাকে দেখি, সে সেই লাশটাকে বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। তখন দুইজন পুলিশ আসে আর তাকে নেশা করার দায়ে ধরে নিয়ে যায়। এদিকে একদিন সারাথি বৃন্দাকে নিয়ে আসে তার বাসায়। সেখানে তার স্ত্রী লেখা তাকে খাবার তুলে দেয় প্লেটে আর খুব যত্ন করে তার। তো লেখা বলতে থাকে, সারাথি, তুমি বলেছিলে তোমাদের পুলিশ স্টেশনে এক নতুন মহিলা এসআই এসেছে, যে খুব রাগী আর কারো সাথে কথা বলে না। তুমি কি এই বৃন্দার কথাই বলেছিলে? এটা শুনে সারাথি বলে, আরে ম্যাডাম, আমি এসব কথা বলিনি কিন্তু। আর লেখা, প্লিজ তুমি চুপ থাকো। তো তারপর লেখা আর বৃন্দা মিলে অনেক হাসে আর সারাথির সাথে মজা নিতে থাকে। তো এরপর দেয়ালে বৃন্দা কিছু ছবি দেখে লেখা আর সারাথির, যা দেখে সে বলে, তোমাদের ভালোবাসার বিয়ে? লেখা বলে, আরে তুমি কি করে বুঝলে? এর উত্তরে বৃন্দা জানায়, ওই যে কলেজ লাইফের ছবি আছে ওখানে, ওটা দেখেই বুঝেছি। তারপর লেখা বলে, আচ্ছা তোমার বাড়িতে কে কে আছেন? বৃন্দা জানায়, আমার মা আর আমার বোন। এটা শুনে লেখা জিজ্ঞেস করে, আর তোমার বাবা? বৃন্দা বলে, নেই। যাই হোক, তো ফেরার পথে সারাথি বৃন্দাকে বলে, ম্যাডাম, লেখার হঠাৎ করেই আপনার বাবাকে নিয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি। আমি বুঝতে পারছি আপনি আপসেট হয়ে গিয়েছিলেন, আমি কিন্তু খেয়াল করেছি ম্যাডাম, তাই তার হয়ে আমি সরি বলছি, প্লিজ কিছু মনে করবেন না। বৃন্দা তখন বলে, আরে না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর সারাথি বলে, আচ্ছা আপনার বাবা কি করতেন ম্যাডাম? বৃন্দা জানায়, তিনিও আমাদের ডিপার্টমেন্টেরই একজন পুলিশ অফিসার ছিলেন। এটা শুনে সারাথি তো অবাক হয় আর বলতে থাকে, ও আচ্ছা, তাই নাকি? সেই জন্য আপনিও এই ডিপার্টমেন্টে জয়েন করতে চেয়েছিলেন, তাই তো? তাহলে আপনি আপনার পরিবারে বাবার জায়গাটা নিয়েছেন, বেশ ভালো। কিন্তু এটা শুনে বৃন্দা বলে, বাবার জায়গাটা কেউ কখনো নিতে পারবে না, আর আমি কেন, সেটা অন্য কেউই পারবে না। আমার যখন 3 বছর বয়স ছিল, তখন তিনি আমাকে খুঁজে পান। তারপর নিজের সন্তানের থেকে কম ভালোবাসা নয়, বরং আরো বেশি আদর যত্নে আমায় মানুষ করে তোলেন। সারাথি বলে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করছি, এই যে এইভাবে আপনাকে উনি বড় করেছে, এটা নিয়ে কি কেউ কখনো কোনো প্রশ্ন করেনি? মানে আপনার পরিবারের কেউই না? বৃন্দা বলে, না, কেউ কখনো করেনি। আমাকে সবাই ভালোবেসেছে, তাদের আপন করে নিয়েছে।
তো এরপর আমরা দেখি রাঘু যখন বৃন্দাকে কিছুটা বড় করে তখন বৃন্দার অতীতের সব কিছু মনে পড়তে শুরু করে, আর সে পাগলের মতো আচরণ করা শুরু করে। সে বারবার বলতো, এটা আমার বাড়ি না, আমাকে যেখান থেকে এনেছো সেখানেই দিয়ে আসো, আমি এখানে একটুও থাকবো না। তো এক রাতে রাঘু দেখে সে বাইরে একা বসে আছে। রাঘু তখন তার কাছে যেতেই সে বলে, এটা তো আমার বাড়ি না, আমাকে প্লিজ যেখান থেকে এনেছিলে সেখানেই দিয়ে আসো। রাঘু তখন বলে, আমি তোমাকে কাল দিয়ে আসবো, তবে আজ তো অনেক দেরি হয়ে গেছে, তাই চলো বাড়িতে যাই। তুমি দেখেছিলে না তোমার জন্য তোমার বোন কান্না করছিল? বৃন্দা তখন বলে, সে আমার বোন না, আমি তাকে একদম পছন্দ করি না, তাই আমি ভেতরেও যাব না, আমি এখানেই থাকবো। তো এরপর রাঘু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে হবে না, আমি আছি, আমিও তোমার সাথেই থাকবো। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে দেখা যায় বৃন্দা একজন পাখির দোকানদারের কাছে আসে সেই পাখি সম্পর্কে জানতে। সেখানে লোকটা বলে, আসলে এইরকম পাখি এখানকার নয়, কেউ হয়তো এটাকে এনেছে পালার জন্য, তবে এই পাখির একটা ইতিহাস আছে। এক আদিবাসী আগে ভাবত যদি তাদের কোনো আত্মীয় মারা যায় আর তাদের মাংস এই কাটায়ু পাখিকে প্রসাদ হিসেবে দেওয়া হয় তাহলে সেই আত্মীয় স্বর্গবাসী হবে। তো এই এতটুকু বিষয়ে বৃন্দা এখান থেকে জানতে পেরেছে। এই ইনফরমেশনটা যখন বৃন্দা তার টিমকে দেয় তখন তারা ওই আদিবাসীদের সম্পর্কে জিজ্ঞেস করে। বৃন্দা বলে, আমার মনে হয় এরা আরো আগেই মারা গিয়েছে, তাদের মধ্যে এখন আর কেউ বেঁচে নেই। তো এরপর বৃন্দা তাদেরকে আর একটা আইডিয়া দেয় আর বলে, স্যার এতদিন আমরা শুধু যেভাবে খুঁজেছি এইবার তার উল্টোটা করব। আমরা এবার শহরের মাঝে হয়ে যাওয়া সব মিসিং কেসগুলোকে আগে খতিয়ে দেখব, সেই সাথে ভিকটিমের পরিবারের সাথেও দেখা করব, তাহলে হতে পারে আমরা ধীরে ধীরে কিলার পর্যন্তও পৌঁছে যাব। তো তারপর আজ বৃন্দা আসে আব্দুলের কেসটা নিয়ে দেখার জন্য। বৃন্দা বাড়ি এসে যখন আব্দুলের বউয়ের সাথে কথা বলে তখন সে বলে, আব্দুল অনেক মেয়ের সাথেই কথা বলতো, হতে পারে সে তাদের মধ্যেই কোনো একজনের সাথে পালিয়ে গেছে। তখন সেই বাচ্চা ছেলেটা বলে, বাবা না থাকলেও আমি স্কুলে যাব। এরপর বৃন্দা যখন ফিরছিল তখন অটো ড্রাইভার বলে, ম্যাডাম এই যে আব্দুলের বউ বলেছে পরকীয়ার কথা, এই সব কিন্তু মিথ্যা, কারণ এই মহিলা সব সময় বেচারার উপর সন্দেহ করত। আব্দুলকে আমি জানি, সে মন থেকে খুব ভালো একজন লোক ছিল, আর সে কখনোই বাড়ি থেকে এতদিন দূরে থাকার মানুষ নয়, তাই ভয় তো হচ্ছে যে তার সাথে আবার খারাপ কিছু হলো না তো। তখন বৃন্দা বলে, আচ্ছা আব্দুল যেই রাস্তা দিয়ে বাড়ি আসতো অফিস থেকে সেই রাস্তা কি চেনো? ড্রাইভার জানায়, জি ম্যাডাম আমি তো চিনি। বৃন্দা তখন বলে, ঠিক আছে তাহলে সেদিকেই চলো। এরপর বৃন্দার কথা মতো ড্রাইভার চলে আসে সেই রাস্তায়, তবে বৃন্দা একেবারে ভেতরে আসে আর একা একা সেখানে বেশ কিছুক্ষণ ইনভেস্টিগেশন করে। এরপরই সে সেখানে রক্তের ছোপ পায়। পরবর্তীতে পুলিশ সেখানে তাদের টিম নিয়ে চলে আসে, আর তারা ভাবে যদি এটা আব্দুলের রক্ত হয় তাহলে তো আমাদের জন্য কেস সমাধান করাটা সহজ হয়ে যাবে। এদিকে বৃন্দার জন্য অনেক সুনাম করে এসিপি স্যার, কারণ সে খুব ভালো একটা সাহসী কাজ করেছে। তো তখনই সেখানে বৃন্দা একটা এটিএম স্লিপ পায়, আর এটা ছিল আনন্দ নামের একজনের। এবার বৃন্দা অনুমতি চায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অন্যদিকে আমরা সাত্যাকে দেখি, তাকে পুলিশ স্টেশনে বসে বসে নাম জিজ্ঞেস করা হচ্ছিল, কিন্তু সে কোনো নাম না বলায় পুলিশ নিজেই তাকে নাম দেয় আলেকজান্ডার। এদিকে আমরা আনন্দকে দেখি, সে একটা এনজিও চালায় আর সমাজে তার বেশ নাম ডাকও আছে, সবাই তাকে খুব পছন্দ করে। তো সেখানে আনন্দ পুলিশকে দেখে শকটি হয় আর বলে, কি ব্যাপার আপনাদের এখানে কি কাজ? সারাথী বলে, আমরা এসেছি কিছু জিজ্ঞাসাবাদের জন্য। তারপর আনন্দ তাদের সাথে পুলিশ স্টেশনে আসে। সেখানে সারাথী এসে বলে, আপনার বাড়িতে কে কে আছেন? আনন্দ জানায়, আমি আর আমার বাবা, আমার বাড়ি আমার এনজিওর ভেতরেই, তাই আমার এনজিওই আমার পরিবার বলা যায়। এটা শুনে সারাথী বলে, আচ্ছা তো প্রায় 2 সপ্তাহ আগে 13ই জুন আপনি কোথায় ছিলেন বলতে পারবেন? আনন্দ বলে, 13 জুন আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, তাই হতে পারে সেদিন আমি সেখানেই ছিলাম, আর না হয় আমার এনজিওতে ছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, তবে আমি সব সময় এই 2 জায়গা ছাড়া অন্য কোথাও থাকি না। সারাথী বলে, আপনি কি সেদিন এটিএম থেকে টাকা তুলেছিলেন, একটা বড় অঙ্কের টাকা? তখন আনন্দ বলে, হ্যাঁ আমার ফাউন্ডেশনের জন্য তুলেছিলাম। এরপর সারাথী জিজ্ঞেস করে, তো আপনি এরপর কোথায় গিয়েছিলেন? আনন্দ জানায়, আমার বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তখন সারাথী জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আপনার এই এটিএম এর স্লিপটা একটা মার্ডার স্পটে কি করে গেল? আনন্দ বলে, কি বলছেন কি,
আর আপনি এসব বলে কি বোঝাতে চাইছেন? আমি এত বছর ধরে প্রফেসর হয়ে আছি, তারপর একটা এনজিও চালাই, আর আমার বাবা ফেমাস লয়ার ছিল। তাই আপনাদের কোনো রাইটস নেই আমাকে এইভাবে ক্রিমিনালের মতো প্রশ্ন করার। আপনারা আমাকে জানেনই না ঠিক মতো। এরপর সেখানে সিনিয়র অফিসার আসে আর আনন্দকে যেতে দেয়। তবে বৃন্দা আনন্দকে আটকে বলে, এই ক্রাইমগুলো দেখুন আর ভিকটিমদেরকে দেখে বলুন তো তাদেরকে দেখেছিলেন কিনা আগে। আনন্দ বলে, না, আমি তো দেখিনি। তো এই আনন্দ সম্পর্কে একটা অবাক করার টুইস্ট অপেক্ষা করছে গল্পের শেষে, তাই শেষ পর্যন্ত আমাদেরকেও অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এরপর বাইরে এসে রেগে মেগে বৃন্দা সারাথীকে বলে, কি হলো এটা সারাথী? আমরা তো ক্লু পেয়েছিলাম, তাহলে এইভাবে তাকে কেন ছেড়ে দিলেন স্যার? এটা কি ঠিক হলো? তখন বৃন্দাকে একজন বলে, আরে ওই আনন্দকে দেখে তো ক্রিমিনাল মনেই হয় না, সে খুবই ক্লিন একজন মানুষ, তাই শুধু শুধু তার পেছনে পড়ে সময় নষ্ট হবে, আর তার ইমেজটাও কি দরকার বলুন তো? বৃন্দা তখন বলে, হ্যাঁ, এটাই আমার বড় সন্দেহ, কারণ সে খুব বেশি ক্লিন। তো তারপরও এখানে বেশ কথা কাটাকাটি হয়, তাই বৃন্দা রেগে মেগে ভেতরেই চলে যায়। এরপর থেকে বৃন্দা দিন রাত লাগিয়ে শুধু আনন্দকেই ফলো করে যায়, কারণ সে তার সম্পর্কে আরো ভালো করে জানার চেষ্টা করে। বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ছবিও তোলে সে। এদিকে বাড়িতে আবার ছুটকির সাথে ঝগড়া হয়ে যায় বৃন্দার, কারণ বৃন্দা খবর নিয়েছে ছুটকি আজকাল স্কুলে না গিয়ে তার বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, আর এই জিনিসটাই ছুটকির পছন্দ হয়নি, তাই বৃন্দার সাথে সে ঝামেলা করেছে। তো এদিকে দেখা যায় সারাথী হঠাৎ করেই উঠে একজন অফিসারকে বলে, আচ্ছা, এই কিলার সব সময় তো আগে ভিকটিমকে কিডন্যাপ করে, তারপর তাকে একটা খালি জায়গায় নিয়ে গিয়ে টর্চার করে, এরপর তাকে প্রাণে মেরে পাশের যে কোনো খাল, ড্রেন বা নদীর পানিতে ফেলে দেয়। এখানে প্রতিটি বডি এইরকমই পাওয়া গিয়েছিল, তার মানে আব্দুলকেও তার বডির পাশের লেকটাতেই পাওয়ার কথা। এদিকে দেখা যায় বৃন্দা এক প্রকার জোর জবরদস্তি করেই চলে আসে আনন্দের সাথে কথা বলতে। আনন্দ বলে, আপনি এখানে কেন? বৃন্দা বলে, কারণ আপনি সেদিন কথাবার্তা মাঝপথে রেখেই চলে এসেছিলেন, আমার কাছে আরো কিছু প্রশ্ন আছে আপনাকে করার মতো, তাই চলে এসেছি। আনন্দ বলে, দেখুন, আমি দুঃখিত, এই মুহূর্তে আমি আপনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবো না। তখন বৃন্দা বলে, আসলে আমি আপনাকে গত 2 দিন ধরে ফলো করছি, তাই আজ আপনি চলে গেলেও কাল আমি আবার আসব। আনন্দ তখন হেসে বলে, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এখন কলেজে যাব, আপনি আসতে পারেন। এরপর বৃন্দা গাড়ি ড্রাইভ করে আর আনন্দ বলে, তাহলে আপনি সন্দেহের বশে গত 2 দিন ধরে আমাকে ফলো করলেন? বৃন্দা বলে, হ্যাঁ, কারণ কিছু ক্রিমিনাল থাকে যারা চায় তাদের চারপাশে তৈরি করা মিথ্যা ভালো পরিবেশটা মানুষ দেখুক, আর এটা দেখে তারা যেন আর তাকে সন্দেহ না করে। তাই আমি কোনো মিথ্যা পরিবেশকেই চট করে বিশ্বাস করি না। তবে এটা ভাববেন না যে আমি আপনাকে সন্দেহ করছি বলেই ফলো করছি, বরং আমি এটা দেখতেই ফলো করছিলাম যে আপনার চারপাশের সবকিছু সত্যি নাকি সবকিছুই মিথ্যা। আনন্দ বলে, হায় রে, একটা এটিএম স্লিপের জন্য এত কিছু করছেন? বৃন্দা বলে, আর সেই এটিএম স্লিপ যদি হয় কোনো কিলারের, তখনও কি এরকম কিছু বলবেন? আনন্দ তখন বলে, ওকে, ঠিক আছে। তো এরপর বৃন্দা বলে, তো 10 বছর আগে তো আপনি আর আপনার বাবা দিল্লিতে ছিলেন, আপনি সেখানেই পড়াশোনা করতেন, কিন্তু হঠাৎ করেই আপনি আর আপনার বাবা দিল্লি ছেড়ে এখানে চলে আসলেন কেন? এটা শুনে আনন্দ বলে, কারণ এটা আমার বাবার জন্মস্থান, উনি বারবার চাইতেন এখানে ফিরে আসতে, তাই আমাদেরকে এখানে আসতে হয়। বৃন্দা এটা শুনে বলে, ও আচ্ছা, আর আপনার বাবা ছিলেন একজন টিপিক্যাল অ্যাডভোকেট, সে কখনো কোনো দান খয়রাতের কাজে ছিল না, কাউকে 1 টাকাও দিয়ে দেখেননি যে কেমন লাগে, কিন্তু সেই বাবার ছেলে আপনি এই রকম ভাবে দান করছেন কি করে, আর কেনই বা করছেন? আনন্দ তখন বলে, আমার বাবা সারা জীবন শুধু টাকাই ইনকাম করে গিয়েছেন, অনেক সময় অপরাধীদের পক্ষেও কেস লড়েছেন, কিন্তু মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে এসে নিজের ভুলটা বুঝতে পারে। বাবা প্যারালাইজড হয়ে যাওয়ার পর আমি উনাকে অপরাধ বোধ করতে দেখেছি, তাই আমি উনাকে ভালো ফিল করাতেই এই দায়িত্বটা নিয়েছি, আর বাবা মায়ের খুশির জন্য আমরা সন্তানরা এতটুকু তো করতেই পারি, তাই না? বৃন্দা কিছুক্ষণ পর বলে, আপনি ভগবানে বিশ্বাস করেন? আনন্দ বলে, কেন বলুন তো, এটার সাথেও কি খুনের কোনো সম্পর্ক আছে? বৃন্দা বলে, না না, আমি আসলে এমনিই জিজ্ঞাসা করলাম আর কি। আনন্দ তখন বলতে থাকে, আসলে আমার বাবা বিশ্বাস করেন, কিন্তু আমি এসবে বিশ্বাস করি না। অন্যদিকে আমরা সারাথীদেরকে দেখি, তারা চলে আসে আব্দুলের বডি খুঁজতে সেই লেকের কাছে। এদিকে পুলিশ স্টেশনে সত্যার থেকে তার পুতুলটা নিয়ে যাওয়া হয়,
আর সেই পুতুলটা পাওয়ার জন্য খুব কান্নাকাটি শুরু করে দেয় আর বারবার চিন্নি চিন্নি করতে থাকে। এদিকে আমরা আনন্দকে দেখি কলেজে সে তার ক্লাস নিচ্ছিল। তখনই সেখানে সেই স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলে, একজন মানুষের চরিত্র তৈরি হয় এক জমে থাকা অব্যর্থ কষ্ট থেকে, যেই কষ্ট কখনো শেষ করা সম্ভব না, ভোলা সম্ভব না। সে তার হাসির মাধ্যমে মনের কষ্টটাকে লুকিয়ে রাখে, একাকিত্বের মধ্য দিয়ে নিজের সব সমস্যাগুলোকে লুকিয়ে রাখে, দূরে রাখে। আর একটা নির্দিষ্ট বয়সের পর যখন এই মানুষটা সমাজের কাছে অবহেলিত হয়, তার কোনো প্রিয় মানুষকে হারায় বা অন্য যে কোনো টর্চার পায়, তখন এই সব কিছুই জন্ম দেয় তার ভেতরের চাপা কষ্টকে। সময়ের সাথে সাথে তারা তাদের সমস্যাগুলো বুঝতে পারে ঠিকই, কিন্তু কি হয়েছে তা ভুলতে পারে না। ছোট্ট বাচ্চারা দেয়ালের মাঝে আঁকাআঁকি করে, ঘুমের মাঝে কথাবার্তা বলে। এগুলো হয়তোবা আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই সবের মধ্য দিয়েই কিছু মানুষ তার শারীরিক কষ্টটা ভুলে থাকতে পারে। আমরা যদি ঘুমের মাঝে অদ্ভুত কাজ করি বা স্বপ্ন দেখে থাকি, তাহলে তার মাঝেই আমাদের বাস্তব লুকিয়ে থাকে। তো এই সব কথাবার্তা বাইরে থেকে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছিল বৃন্দা। এরপর সেখানে বৃন্দা একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় বৃন্দা রাঘুকে বলে, আমি খুব খারাপ মেয়ে, আমি তোমার থেকে টাকা নিয়েছি না বলে। রাঘু এটা শুনে হাসে। তাই বৃন্দা আবারও বলে, আমি যা করেছি সেটা তো চুরি, তাও তুমি হাসছো, তোমার কি একটুও রাগ হচ্ছে না? রাঘু তখন বলে, শোনো, এই পৃথিবীতে ভালো আর খারাপ দুই ধরনেরই মানুষ আছে, সেরকম আমাদের ভেতরেও ভালো আর খারাপ দুইটাই আছে। তাই আমরা যদি আমাদের ভেতরের ভালোটাকে জিতিয়ে দেই, তাহলে সেটা বাইরেও কাজ করবে। কিন্তু এটা এতটাও সহজ কাজ নয় যতটা সহজভাবে আমি বললাম। এই যে তুমি তোমার খারাপ কাজটা আমাকে বলে দিলে, এতে করে কি হলো বলো তো? এতে করে তোমার ভেতরের ভালোটা জিতে গেল। তো তারপর এখানে রাঘু খুব সুন্দর করে বৃন্দাকে সেদিন ভালো আর খারাপের পার্থক্যটা বুঝিয়ে দিতে সক্ষম হয়। তো এরপর একদিন হঠাৎ করেই খবর আসে রাঘু মারা গিয়েছে। এটা শুনে তো বৃন্দারা সবাই অনেক বেশি ভেঙে পড়ে। আর রাঘুর মৃত্যুর কারণ হিসেবে বলা হয় সে একটা মেয়েকে বাঁচাতে গিয়েই মারা গিয়েছে। তো এদিকে বর্তমানে দেখা যায় লেকের মাঝে ডুবুরিরা লাশ খুঁজে চলেছে, কারণ অনেক বড় এই লেকটা। তখনই সেখানে দুইজন লোক এসে বলে, এখানে কি হচ্ছে? অফিসার বলে, আমাদের কাছে খবর আছে এই লেকে লাশ আছে, তাই আমরা সেটা খুঁজতেই এসেছি। লোকটা তখন বলে, আমাদেরকে আজে বাজে কথা বলে লাভ নেই, এই লেক অনেক পবিত্র, আর এখানেই সব অপবিত্র কিছু হতেই পারে না। তখন সারাথী বলে, এই যে দেখুন, এখানে আমাদের কাজে এসে বাধা সৃষ্টি করবেন না, আমাদের অর্ডার আছে তাই আমরা কাজ করছি, তাই আপনারা এখান থেকে প্লিজ চলে যান, আমাদেরকে আমাদের কাজটা ঠিক মতো করতে দিন। তবে এই লোকগুলো তো খুবই অন্ধবিশ্বাসী ছিল। তাদের মতে এটা নাকি তাদের মায়ের পবিত্র জায়গা, আর এরা এসে এই জায়গাটাকে অপবিত্র করে ছাড়ছে। তখন সারাথী বলে, এই আপনারা বুঝতে পারছেন না কেন? যান না এখান থেকে, খুবই গুরুত্বপূর্ণ কেস এটা। তখন বুড়ো লোকটা বলে, আমরা যাব কেন? এটা আমাদের দেবীর জায়গা, আমরা যাব না, তোরা চলে যায় এখান থেকে। তো এইসব নিয়েই এখানে দুই পক্ষের মধ্যে বেশ কথা কাটাকাটি হতে থাকে, আর এক পর্যায়ে তো মারামারিও হয়ে যায়। তবে সারাথী এদেরকে এখান থেকে ভাগিয়েই দেয়। তবে তারা যেতে যেতেও হুমকি দিয়ে যায় যে তারা আবারও আসবে আর এদেরকে এখান থেকে হটিয়ে ছাড়বে। কিন্তু সারাথীরা এদেরকে পাগল ভাবে, তাই তাদেরকে পাত্তা না দিয়ে আবারও নিজেদের কাজ করতে লেগে পড়ে, কারণ তাদেরকে যে লাশটা খুঁজে বের করতেই হবে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি বৃন্দা আনন্দের বাড়িতে বই দেখছে। আনন্দ তার বাবাকে খাবার খাওয়ানোর সময় বলে, ও হচ্ছে আমার বন্ধু, আমাদের এই ফাউন্ডেশনটা ঘুরে দেখতে এসেছে। তারপর আনন্দ বৃন্দাকে বলে সেও যেন খাবার খেয়ে নেয়, কিন্তু বৃন্দা তাকে মানা করে। কিন্তু আনন্দ আবারও বললে সে আর মানা করতে পারে না, তাদের সাথেই খেতে বসে পড়ে। এরপর আনন্দ বলে, আচ্ছা, আপনি যখন আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন বুঝতে পেরেছি আপনি এই কেসটাকে খুব পার্সোনালি নিয়েছেন। বৃন্দা বলে, না, সেই রকম কিছুই না, আমি শুধু আমার কাজটা করছি। আনন্দ তখন তার বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি বৃন্দার চোখের দিকে তাকিয়ে দেখো তো, এমন মনে হচ্ছে না যে সে কিছু একটা খুঁজে যাচ্ছে? তাকে দেখে বোঝা যাচ্ছে সে না কিলারকে জানতে চায় আর না কেস সমাধান করতে চায়, আসলে সে তো অন্য কিছুই খুঁজতে চাইছে। এরপর সে বৃন্দাকে বলে, আর আপনার চোখ দেখে মনে হচ্ছে যে অনেকদিন ঠিকমতো ঘুমাননি। কিন্তু এই সবকিছু বৃন্দা একটু ইগনোরই করে যায়। তো এরপর এখানে কথা বলতে বলতে
আনন্দের বাবা কামাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তাই তাড়াতাড়ি করে আনন্দ একটা ইঞ্জেকশন দিয়ে দেয় তাকে। তো এরপরই সে ধীরে ধীরে স্বাভাবিক হয়। এরপর আনন্দ তার বাবাকে বিছানায় রেখে দেয় আর বৃন্দাকে বলে, অনেক রাত হয়েছে, এবার আপনি যেতে পারেন। বৃন্দা বলে, আপনি ঠিক আছেন তো? আমার হেল্প লাগবে? আনন্দ বলে, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আসলে বাবার এই সমস্যা রোজ রোজই হয়, এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। তো বৃন্দা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন দেখা যায় সেখানে সত্যাও ছিল। তো এদিকে আবার রাতের বেলা ওই গ্রামের লোকেরা এসে হামলা করতে চাইছিল সারাথীদের উপর, কিন্তু সারাথী বন্দুক দেখিয়ে তাদেরকে থামিয়ে দেয়। তবে তখনই একজন ডুবুরি জানায় তারা লাশ পেয়েছে। তো এর পরের দিন সকালেই আব্দুলের স্ত্রী সন্তান চলে আসে, কারণ এখানে আব্দুলের বডি পাওয়া গিয়েছে। সারাথীদের সন্দেহ ঠিকই ছিল। যাই হোক, তো কিছুক্ষণ পর সেখানে আসে বৃন্দা, কিন্তু কিছু কাজ করার আগেই তার কাছে একটা কল আসে, আর এরপরই সে দ্রুত সেখান থেকে দৌড়ে গাড়িতে ওঠে। তারপর দেখা যায় বৃন্দা আর পুলিশরা এসেছে আনন্দের বাড়ি, কারণ কামাল সাহেব খুন হয়েছেন। উনি মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছেন। বৃন্দা তো এই দৃশ্য দেখে একেবারেই শকড হয়ে যায়। গত রাতেও তো তাকে ঠিক দেখে গেলেন, এর মধ্যে কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছে না। তো দেখা যায় একটু পরই সেখানে আসে আনন্দ। আনন্দ তো তার বাবার এই অবস্থা দেখে খুবই কষ্ট পায়, সে অনেক কান্না করতে থাকে আর এই সব কিছুতে হতভম্ব হয়ে বসে থাকে, কারণ তার তো একমাত্র বাবাই ছিল। তো এরপরই দৃশ্য আসে একটা প্রেস মিটিংয়ে, মানে পুলিশদেরকে প্রশ্ন করা হচ্ছিল যে কি করে কি হয়ে গেল, তারা কি কোনো প্রমাণ পেয়েছে যে এই খুন হলো কি করে। তখন অফিসার বলে, আমরা একজন খুনির ব্যাপারে একটা ক্লু পেয়েছি, যে গত 9 বছরে 16টা খুন করেছে। তাই এখন আমাদের অনুমান হয়তো সেই খুনি, সেই হয়তো এই খুনের সাথে জড়িত। আপাতত তাদের এটাই ধারণা। তো আজ থেকে প্রায় 9 বছর আগে সে মহসিন নামের একজনকে খুন করে, তারপর 7 বছর আগে ফার্নান্দেস নামের একজনকে, এরপর ভারাত রেড্ডি, আব্দুল সহ আরও অনেককে। এই সব কিছু শোনার পর সাংবাদিকরা প্রশ্ন করে বলে, তাহলে এই 9 বছর পুলিশ কি করছিল স্যার? তারা কি এই 9 বছর ধরেও সেই ক্রিমিনালকে ধরতে পারেনি? আর এই সিরিয়াল কিলারের পেছনের আসল কালপ্রিটকে, সে কবে ধরা পড়বে? আপনারা কি কিছুই করছেন না? আর আমরা তো শুনেছি এই খুন হওয়ার আগে নাকি আপনাদেরই একজন অফিসার আনন্দ স্যারকে ফলো করছিলেন, কিন্তু কেন বলুন তো? কোনো কারণে কি তাকে সন্দেহ করা হয়েছিল? তাহলে কি এই খুনের পেছনে তার কোনো সম্পর্ক আছে? আর আমরা তো এটাও শুনেছি যেদিন কামাল স্যার মারা গিয়েছেন ওই রাতেই নাকি আপনাদের একজন পুলিশ অফিসার সেখানে ছিলেন। এটা কি সত্যি? তো এই সব প্রশ্নে সে একটু ঘাবড়েই যায়। তাই এই সবের কোনো উত্তর না দিয়ে সিনিয়র অফিসার চন্দ্রা সেখান থেকেই চলে যান। তো এরপর চন্দ্রাকে এসে কমিশনার অনেক চেঁচামেচি করে আর বলে, এইসব হচ্ছেটা কি শুনি? চন্দ্রা বলে, স্যার আমরা চেষ্টা করছি কেসটা সমাধান করার, তবে এখনো জোরালোভাবে কোনো প্রমাণ পাইনি, তাই কিছু করতেও পারছি না আর কাউকে কিছু বলতেও পারছি না। তো এখানে কমিশনার সাহেব তার উপর আরও রেগে যায় আর তাকে বেশ কিছু কথা শুনিয়ে তার মুখ বন্ধ করে রাখে। এদিকে আমরা ছুটকিকে দেখতে পাই, সে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায় আর সেখানে গিয়েই ধরা পড়ে পুলিশের হাতে। আর তার বন্ধু যখন বলে সে হচ্ছে এসআই বৃন্দার বোন, তখন সেখানে থাকা সলোমন্ত যেন আকাশে চাঁদ হাতে পেয়ে যায়, কারণ সে তো চাইছিলই বৃন্দার উপর বদলা নিতে। আসলে তার রাগ ছিল তাকে দেওয়া কেসটা বৃন্দাকে দিয়ে দেওয়া হয়েছিল, আর বৃন্দা আসার পর তার ভ্যালু কমে গিয়েছে। এইসব তার সহ্য হচ্ছিল না, তাই এবার সে এই তথ্য পেয়ে বৃন্দার উপর বদলা নেওয়ার একটা মতলব আটে। অন্যদিকে আজ শোক সভা করা হয় কামাল সাহেবের জন্য, সেখানে বৃন্দা সহ আরও অনেক অফিসাররা উপস্থিত ছিল। তো সেই সময় সেখানে চান্দ্রা আসে আর আনন্দকে বলে, আপনার এই ক্ষতির জন্য আমরা সবাই আসলে মন থেকে দুঃখিত, তবে সত্যি আশা করিনি যে এরকম কিছু হয়ে যাবে। আমরা তো আপনাকেই এতদিন সন্দেহ করছিলাম, আর আপনার বাবারই কিনা এভাবে মৃত্যু হলো। এদিকে তো মিডিয়া আমাদেরকে এই কেসের জন্য অনেক প্রেসার দিচ্ছে, তার উপর যদি এটা জানাজানি হয়ে যায় যে আমাদের একজন অফিসার সেই রাতে আপনার বাড়িতে ছিল, তাহলে কিন্তু জনগণ আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। এটা শুনে আনন্দ বলে, তাহলে কি মিথ্যা বলতে বলছেন? চান্দ্রা বলে, না, তবে সত্যিটা না বললে আমরা খুনিকে তাড়াতাড়ি ধরতে পারবো, তাই যাই বলবেন আপনি একটু ভেবে চিনতে বলবেন। আমরা আপনার কাছ থেকে এতটুকুই আশা করছি।
এসব শুনে আনন্দ বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে পুলিশ স্টেশন থেকে কল পেয়ে দৌড়ে চলে আসে বৃন্দা। তার বোনকে আটক করে রাখা হয়েছে সেই খবর সে পেয়ে গিয়েছিল। তাই এখানে এসেই সলোমনকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তার বোনকে ছেড়ে দেয়। কিন্তু সলোমন তো কোনোভাবেই মানছিল না, বরং তাকে আরো অনেক ধরনের আজে বাজে কথা বলতে থাকে সে। আর এই সব কিছুতে বৃন্দা তার রাগ ধরে রাখতে পারে না, আর সে ঝাঁপিয়ে পড়ে সলোমনের উপর। আর এখানে তাদের দুজনের মধ্যে বেশ মারামারি হয়ে যায়। এরপরই দেখা যায় চান্দ্রা এদের দুজনকেই ডেকে পাঠায় আর তাদেরকে খুব বকাবকে। আর সলোমনকে বলে, তোমার স্বপ্ন তো ছিল আমার টিমে কাজ করা, তাহলে তুমি আমার টিমেই চলে এসো আর বৃন্দার বোনকে ছেড়ে দাও। এসব নিয়ে খামোখা ঝামেলা করো না তো। সলোমন তো এই কথা শুনে সেই রকম খুশি হয় আর চলে যায় চন্দ্রার টিমে। এরপর চন্দ্রা বৃন্দাকে বলে, পুলিশ স্টেশনে সবকিছুর একটা নিয়ম আছে বৃন্দা। সলোমন তোমার সিনিয়র, তাই তার সাথে তোমার কোনো সমস্যা থাকলে সেটা তুমি আমাকে এসে বলবে। এটাই তো তোমার উচিত ছিল, কিন্তু তুমি তো তার সাথেই হাতাহাতিতে লেগে পড়লে। এটা কি তোমাকে শোভা দেয়? আমি তো তোমাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন তো দেখছি তুমি একের পর এক ভুল করেই যাচ্ছ। তাই তোমাকে আমি 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিলাম। এটাকে নিজের শাস্তি হিসেবে না নিয়ে বরং নিজের ভুলগুলোকে শুধরানোর কাজ করো। তো বৃন্দা তো এখানে প্রচণ্ড রেগে মেগে অফিস থেকেই বেরিয়ে আসে। তখনই তার পেছন পেছন তাকে ডাকতে ডাকতে চলে আসে সারাথি। তখন বৃন্দা খুব রেগে যায় আর সারাথিকে বলে, কি ব্যাপার, আমার পেছন পেছন আসছো কেন? যাও, তোমার বস তোমার সোলেমান এসে গিয়েছে। আমার বদলে তোমাদের টিমে এখন সে আছে। এখন তাকে নিয়েই কেস সমাধান করে দেখাও আর তার পা চাটো গিয়ে যাও। তাহলেই তোমার প্রমোশন হবে আর বাচ্চাও নিতে পারবে তোমার বউ। তোমাদের তো আর কোনো ঝামেলাই থাকবে না। তো বৃন্দার কাছ থেকে এই রকম কথা শুনে সারাথির খুব কষ্ট হয়, কারণ বৃন্দা তাকে খুব ছোট করে কথাগুলো বলে। তাই সারাথি তাকে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। সে আসলে আজকে খুবই কষ্ট পেয়েছিল। অন্যদিকে দেখা যায় সারাথের স্ত্রী তো সত্যি সত্যি প্রেগনেন্ট। তবে সারাথি অফিস থেকে এসে সব রাগ তার স্ত্রীর উপর ঝাড়ে। তাই বেচারি লেখা সারাথিকে তাদের এই খুশির খবরটা জানানোরও সময় পায় না যে সে প্রেগনেন্ট। এদিকে বৃন্দা বাড়ি আসে আর ছুটকিকে বলে, তোর জন্য আমার কত সমস্যা হয়েছে তুই কি জানিস? তুই কি এতটুকুও বুঝতে পারছিস? ছুটকি তখন বলে, তোকে কি আমি বলেছিলাম নাকি আমাকে বাঁচানোর জন্য আসতে? আসলি কেন? আর এখন যদি নিজে সমস্যায় পড়ে থাকিস তাতে আমি কি করতে পারি? বৃন্দা তখন বলে, সব সময় এমন স্বার্থপরের মতো শুধু নিজের জন্য ভাবলে হয় না ছুটকি, অন্যের কথাও একটু ভাবতে হয়। তখন ছুটকি বলে, আর মহান সাজিস না। বাবা বেঁচে থাকতে তুই বাবাকে কত টর্চার করতি সব আমি দেখেছি। আর আমি যে তোকে কতটা ঘৃণা করি এটা তুই কখনো বুঝতে পারবি না। তো এইসব কথা শুনে সেখান থেকে রেগে ঘরে চলে আসে বৃন্দা আর ঘরের সবকিছু উল্টো পাল্টা করে ফেলে। তার খুবই খারাপ লাগতে থাকে। তখনই তার মা আসে আর তাকে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে বৃন্দা, প্লিজ শান্ত হ, আর মাথা খারাপ করিস না। তো এরপর বৃন্দা একটু শান্ত হয়। পরবর্তীতে দেখা যায় বৃন্দা চলে আসে আনন্দের কাছে তার সাথে কথা বলতে। তো বৃন্দা তাকে বলে, আসলে আমার জন্যই সব হয়েছে, আমি তার জন্য সত্যিই দুঃখিত, আমি অনেক লজ্জিত। আনন্দ তখন বলে, না বৃন্দা, তোমার তো এখানে কোনোই দোষ নেই, কারণ তুমি তো আর আমার বাবাকে মারোনি। তুমি তো শুধু আমাদের সাথে দেখা করতে এসেছিলে, কয়টা কথা বলেই চলে গেছো, তো এখানে তোমার কি দোষ? বৃন্দা তখন বলে, হ্যাঁ আমি মারিনি, কিন্তু আমি তো আপনার বাবাকে বাঁচাতেও পারিনি। আর আমি উল্টো আপনাকেই সন্দেহ করেছিলাম সিরিয়াল কিলিং এর কেসে। আমার আগেই উচিত ছিল কেসটাকে অন্যভাবে দেখা। তাই এই সব কিছুর জন্য আম সরি। তারপর এখানে কিছুক্ষণ কথা বলার পর যখন বাড়ি ফিরছিল বৃন্দা, তখন সে দেখতে পায় রেলওয়ে স্টেশনের মোড়ে সিসি ক্যামেরা আছে। আর যেখানে আব্দুলের বডি পাওয়া যায় সেখানেও রেলওয়ে স্টেশন আছে। তাই অবশ্যই সেখানে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাবে। এ কারণে বৃন্দা তার সব রাগ ভুলে সারাথিকে কল করে। কিন্তু সারাথি প্রথমে তার কল রিসিভ করে না, কারণ সে বৃন্দার কথায় কষ্ট পেয়েছিল। তো এরপর সে সব বাদ দিয়ে কল রিসিভ করে। তখনই বৃন্দা তাকে এই ব্যাপারে জানায়। সে সময় সারাথি বলে, আপনি যা করার করুন, আমি পারবো না যেতে। কিন্তু একটু পরই তার রাগ কমলে আবারও সে কল করে বৃন্দাকে আর বলে সে আসছে। এরপর তারা দুজন মিলে একসাথে বসে ওই ভিডিওটা রিভিউ করতে। পরে রিভিউ করে তারা দুইজন পেয়ে যায় একটা ক্লু। তারা সেখানে সত্যাকে দেখতে পায়, কারণ সেই রাতেই পুলিশ তাকে ধরেছিল।
তাই এবার হুড়মুড় করে তারা দুইজন পুলিশ স্টেশনে আসে আর সাত্যার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন পুলিশ অফিসার বলে, আমরা তো তাকে তুলে এনেছি, কিন্তু সে পাগলের মতো আচরণ করছিল, তাই আমরা আবারও তাকে ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম সে তো একটা পাগল, সে আবার কি ক্রাইম করবে। তখনই সারাথী বলে, হ্যাঁ, আপনার সেই পাগল লোকটাই 16টা খুন করেছে, আর এখন পাগল সেজে বসে আছে। আপনি কি করেছেন বুঝতে পারছেন? ছেড়ে কেন দিলেন? তো তারপর অফিসাররা জানায় তারা তার ফিঙ্গারপ্রিন্ট রেখেছে, নিশ্চয়ই তাকে আবারও খুঁজে পাওয়া যাবে। এরপর এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারা সার্চ করে দেখে জোয়ালাপুরে তার নামে মার্ডার কেস করা আছে। তাই আর এক মুহূর্তও দেরি না করে সারাথী আর বৃন্দা বেরিয়ে যায় সেই উদ্দেশ্যে। অনেকক্ষণ ড্রাইভ করার পর তারা এসে পৌঁছেও যায়। এরপর তারা একটা বাড়ির লোককে জিজ্ঞেস করে, এই যে ছবিতে যাকে দেখছেন তার নাম ঠাকুর। 19 বছর আগে নিজের দাদিমাকে খুনের দায়ে কেস হয়েছিল, তার সম্পর্কে কি কিছু ইনফরমেশন দিতে পারবেন আপনারা? লোকটা বলে, না, আমরা তো এরকম কাউকেই দেখিনি, আপনি এখান থেকে চলে যান। বৃন্দা তখন বলে, এই লোকটা গত 9 বছরে 16টা খুন করেছে, তাই আপনি কিছু জেনে থাকলে প্লিজ বলে দিন। একজন খুনিকে ধরতে আমাদের সাহায্য করুন। কিন্তু দেখা যায় লোকটা কিছুই বলতে চায় না, তাই তারা সেখান থেকে যেতে বাধ্য হয়। তারপর এই ছবি তারা গ্রামের অন্যদেরকেও দেখায়, কিন্তু তারাও বলে তারা তো তাকে দেখেনি। এরপর এরা এখানে একটা জায়গায় রেস্ট নিচ্ছিল। তখন বৃন্দা বলে, আম সরি, আসলে আমি ওই দিন যা যা বলেছিলাম সবকিছু রাগ থেকে বলেছি, আর রাগে ভুলই বেশি বলি আমি। আমার একদম উচিত হয়নি এটা বলা যে কেসে একমাত্র আমিই সব করেছি, তুমি কিছু পারো না। কিন্তু আসলে তো একা একা কিছুই হয় না। তুমি যদি সারাক্ষণ আমার সহায়তায় না থাকতে তাহলে এত দূর আসা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না। তাই আম সরি। তো সারাথী বলে, না ম্যাডাম, এইসব বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তো সেই সময় এই গ্রামেরই একজন লোক যার নাম জনার্দন, সে লুকিয়ে লুকিয়ে আসে এদের দুইজনের কাছে তাদেরকে কিছু বলতে। জনার্দন বলে, আমি হচ্ছে সে যার বাড়িতে আপনি এসেছেন। ঠাকুরের ব্যাপারে এখানে কেউ আপনাকে সত্যিটা বলবে না, তার কারণ সবাই তাকে মনে মনে খুব ভয় পায়। ও জন্মেই ছিল দুর্ভাগ্য নিয়ে। লোকে বলে জন্মের সময়ই ভাগ্য লেখা হয়ে যায়, কিন্তু না জানি তার ভাগ্য কে লিখেছে, ভগবান নাকি সে নিজে। ঠাকুরের দাদিমা তাকে জন্ম থেকেই সহ্য করতে পারত না, আর তার কারণ হলো ঠাকুরকে জন্ম দিতে গিয়ে ঠাকুরের মা মারা যায়। তাই গ্রামের এক গুরুদেব ঠাকুরের ভাগ্য গণনা করে বলে ঠাকুর নাকি এক খুনির পুনর্জন্ম, আর এই ঠাকুর গ্রামের জন্য অশুভ। তো এরপর থেকে গ্রামে যা যা খারাপ ঘটনা হতো সবকিছুর ভার আসতো এই ছোট্ট ঠাকুরের উপর। আর এই গ্রামে কোনো অসুবিধা হলেই তারা নরবলি দিত। তারা বিশ্বাস করত এইভাবেই সব ঠিক হয়। তো ধীরে ধীরে গ্রামের তার প্রতি ঘৃণা বাড়তে থাকে, সেই সাথে ঠাকুরের নিজের দাদিমারও। তবে একমাত্র ঠাকুরকে ভালোবাসত তার দাদা ভাই। আর এরপর গ্রামে আসে এক রোগ। তখন বন্দি অবস্থায় বেচারা ঠাকুর ছোট থেকেই পাখি পশুদের নিজের বন্ধু বলে কথা বলতে শুরু করে। তো একদিনই এই গ্রামে আসা রোগে মারা যায় তার দাদা ভাই, যার জন্য দিন রাত কান্না করতে থাকে ঠাকুর। এক রাতে গ্রামের লোক ঠাকুরকে ধরে নিয়ে যায় বলি দেওয়ার জন্য। তবে সে 1000 বার মানুষের কাছে রিকোয়েস্ট করার পরও তাকে কেউ ছাড়ছিল না। তখনই সেখানে সেই পাখিটা একজন লোক এনে রাখে। আর এরপর কোনো মতে ঠাকুর এখান থেকে পালিয়ে তার দাদিমার কাছে হেল্প চায়, কিন্তু তার দাদিমা উল্টো বলে, শয়তান, তুই আবার এসে পড়েছিস। ঠাকুর বলে, দাদিমা দয়া করে আমাকে বাঁচাও। তার দাদিমা বলে, তুই তোর মাকে খেয়েছিস, তারপর গ্রামের লোকদের খেয়েছিস, আর সব শেষে তো তোর দাদাকেও খেয়ে নিলি। আমি এবার বলে দিব গ্রামের লোকদের যে তুই এখানে এসেছিস। তো তখন রাগ জেদ কষ্টে ঠাকুর প্রথম কোনো খুন করে বসে, আর সেটা ছিল তার দাদিমাকে। আর সে খুন করেই সেখান থেকে পালিয়ে যায়। তবে পুলিশের হাতে ধরা পড়ে যায় সে, কিন্তু কেউই সেখানে জানতে পারলো না যে এখানে মানুষ বলি হতো। সবাই জানলো ঠাকুর খুন করে ধরা পড়েছে। তো এবার আমরা শুরু থেকেই যে অসুস্থ লোকটাকে সত্যা ভেবেছিলাম সে আসলে হলো ঠাকুর। তবে প্রশ্ন হতে পারে, তাহলে ঠাকুরের কাছে সত্যার বানানো পুতুল আর চিন্নির নাম কি করে গেল? এটার রহস্যটা আমরা একটু পরই জানতে পারবো। তবে আপাতত এতটুকু পরিষ্কার যে সত্যা অন্য কেউ। তবে কে সেটা তো গল্পের শেষেই জানা যাবে। তো এরপর বৃন্দা কিছু নিউজ কাটিং নিয়ে রাতের বেলা যখন দেখে তখন সে এমন কিছু দেখে ফেলে যাতে সে চমকে ওঠে। তাই রাতের বেলায় সে চলে আসে সারাথীর বাড়ি আর এসেই বলে,
সারাথি সে শুধু একজন একজন করে মারছে না, বরং সে সবাইকে মারছে। আমরা যাকে সিরিয়াল কিলার ভেবেছিলাম সে আসলে গণহত্যাকারী। দেখো, সে প্রথমে একজনকে সিলেক্ট করে আর তাকে খুন করার পর সেই লোকের কাজের জায়গার সবাইকে হত্যা করে। এরকম আমাদের কাছে অনেক নিউজ আছে যাদের কাজের জায়গায় হঠাৎ করেই আগুন লেগে যায়, বা রেলওয়ে স্টেশন পুড়ে যায়, নৌকা ডুবে যায়, বা মাথায় ফ্লাইওভার ভেঙে পড়ে। এই সব কিছুর সাথেই ঠাকুরের খুনের লিঙ্ক আছে। তাই সে যে লোকটাকে খুন করে সেই লোকেরই কর্মসংস্থানকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সে কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মবিশ্বাসীর মানুষকে মারছে এমন নয়, বরং সে তাদেরকেই মারছে যারা ভগবান বা উপরওয়ালাকে বিশ্বাস করে। কারণ সে যেই ট্রমা পেয়ে বড় হয়েছে সেই ট্রমার বড় কারণ ছিল গ্রামের লোকদের বিশ্বাস। আর ঠাকুর মনে করে যারা যারা এই ভগবানকে বিশ্বাস করে তারা সবাই খারাপ মানুষ। তাই ঠাকুর তাদেরকে খুন করে এই পৃথিবীর মানুষদের সেভ করছে। এবার আমাদেরকে আব্দুলের দিকে নজর দিতে হবে, কারণ ঠাকুর অবশ্যই আব্দুলের কর্মসংস্থানে গণহত্যা করার প্ল্যান করবে, আর এটাই তার মার্ডারের প্যাটার্ন। এদিকে আমরা দেখি ঠাকুর একটা বাস ভর্তি যাত্রী নিয়ে পানিতে পড়ে যায়। তখনই ঠাকুরকে কল করে সত্যা, আর ঠাকুর বলে, সত্যা তোমার কাজটা করে দিয়েছি। সত্যা বলে ঠিক আছে। আর এখানেই সেই টুইস্ট রিভিল হয়। আসলে আনন্দী হচ্ছে আসল সত্যা, আর ঠাকুর হচ্ছে তার বন্ধু, যাকে দিয়ে সে নিজের সব কাজ করায় নিজেকে আড়ালে রেখে। এরপর দৃশ্য যায় অতীতে, যেখানে ঠাকুর আর সত্যার প্রথম দেখা হয়। তখন ঠাকুর খুব ভয়ে ভয়ে থাকত, আর সত্যাই তাকে একমাত্র সাপোর্ট করে বলেছিল। সে তাকে বলেছিল, তোকে যে বলেছে তোর পুনর্জন্ম হয়েছে আর তুই আগের জন্মে খুনি ছিলি, এইসব মিথ্যা। মানুষ যখন নিজেদের সমস্যার সমাধান করতে না পারে তখন ভগবানদের নামে সেগুলোকে চালিয়ে দেয়। আসলে তো ভগবান বলতে কিছুই হয় না। ঠাকুর তখন বলে, তুমি আমাকে বাঁচাবে তো সবার থেকে? সত্যা বলে, হ্যাঁ আমি তোকে বাঁচাবো। আর তারপর থেকে চিনি সম্পর্কে সব বলে সে তাকে, আর ওই পুতুলটা দেয়, তাকে একদম সম্পূর্ণ সত্যা বানিয়ে দেয়। আর এটাই একটা কারণ ঠাকুর নিজেকে সত্যা ভাবছে, আর সে এই জন্যই চিন্নির ব্যাপারে জানত। এদিকে ঠাকুর যে বাস অ্যাক্সিডেন্ট করায় সেখানে 50 জন মানুষ মারা যায়, ছোট থেকে বড় সবাই। এই অ্যাক্সিডেন্টের পর চান্দ্রাও মেনে নেয় বৃন্দা সঠিক ছিল, আর এই কেস সমাধানের জন্য বৃন্দা ছাড়া কোনো উপায় নেই। আর চান্দ্রা এবার অর্ডার দেয় ঠাকুরকে বের করার অপারেশন শুরু করতে। তারা তাদের কাজে লেগে পড়ে দিন রাত দিয়ে। এদিকে আনন্দ অর্থাৎ আসল সত্যা সবাইকে বলে, আজ থেকে 24 বছর আগে তারা ঈশ্বরের নামে আমার মাকে পুড়িয়ে মেরেছিল। রাক্ষসের থেকেও অধম ছিল ওই মানুষগুলো। আমার ছোট্ট বোনটাকেও তারা ছাড়েনি, তার বয়স ছিল মাত্র 4 বছর। তারা তাকেও বলি দিয়ে দেয়। এদেরকে বাধা দিতে একটা মানুষও এগিয়ে আসে না। সেই রাতেই আমি ঈশ্বরকে মারতে চেয়েছিলাম, তাই আমি মন্দিরে আগুন দেই, কিন্তু তাতেও আমার রাগ কমে না। আমার পরিবারের সবাইকে যারা খুন করলো আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো তাদের সবাইকে আমি পুড়িয়ে ছাই করে দেই। কিন্তু আজও একই কাজ হচ্ছে প্রতিটি জায়গায়। ভুল কাজ হচ্ছে জেনেও কোনো মানুষ এগিয়ে আসছে না এই সবকে থামাতে, কারণ এখনো সবাই ঈশ্বরকে ভয় পায়। আমার মতো যারা নিজেদের আপনজনকে হারিয়েছে তাদের জন্য দায়ী সেই সমস্ত মানুষ যারা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, যারা কুসংস্কার বিশ্বাস করেছে। তাদের সেই অন্ধবিশ্বাস না জানি কত মানুষের পরিবারকে খেয়ে ফেলেছে, আর আগামীতেও খাবে। তোমরা আমাকে চেনো, আমি একসময় একা ছিলাম, কিন্তু এখন আমরা সবাই আছি। এই দেশে মানুষ খেতে পাক বা না পাক সমস্যা নেই, কিন্তু আমাদের জায়গায় জায়গায় মন্দির আছে। আর এই ঈশ্বরে বিশ্বাস করা মানুষের মাঝে কোনো মায়া দয়া হয় না। এরা ঈশ্বরের নামে যে কোনো ক্রাইম করতে পারে। আমরা এরকম ভাবেই এদেরকে ঈশ্বরে বিশ্বাসী হতে বাধা দিব, আর না হয় মেরে ফেলবো। আর আমরা ইতিমধ্যে 100 জনকে উপরে পাঠিয়ে দিয়েছি। আর তোমরা ভেবো না এরা নির্দোষ। আসলে যারা এই ধর্মে বিশ্বাস করে তারা সবাই খুনি। তারা একবার না একবার নিজেদের আসল রূপ দেখবেই। তাই আমাদেরকে এক থেকে এদেরকে শেষ করতে হবে। অন্যদিকে বৃন্দা সারাথীকে বলে, আমি জনার্দনের থেকে কথা বলে যতটা বুঝলাম ঠাকুর ছিল অশিক্ষিত, তবে স্মার্ট না। সে বোকা শোকা ভীতু মানুষ। তাহলে সে কি করে এত বছর ধরে মানুষ খুন করে আসছে, তা এত স্মার্টলি? তার খুনের তো কোনো ক্লু পর্যন্ত পাওয়া যায় না। এমন নয় তো যেই ঠাকুরের করা সব ক্রাইমের পেছনে অন্য কেউ আছে, অন্য কারো আদেশে বা নির্দেশনা মেনেই
কাজ করছে না তো ঠাকুর? তারপর সারাথী বলে, আরে কি ভাবছো এইসব? বৃন্দা বলে, সরি, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। আচ্ছা সারাথী, তুমি একটা বিষয় খেয়াল করেছো? যখনই সে কাউকে খুন করেছে তখন ওই ভিকটিম রিলেটেড রেখেই একটা গণহত্যা করে, কিন্তু এইসবের মাঝে সে আনন্দের বাবার মতো একজনকে কেন টার্গেট করেছিল? এতে করে তার কি লাভ হলো বা হবেটাই বাকি? আমরা এই কেসে নিশ্চয়ই কিছু তো একটা মিস করছি। এদিকে ঠাকুরকে সাত্যা খাবার দিয়ে বলে, এই যে এখানে বিরিয়ানি এনেছি, খা। তখন ঠাকুর হঠাৎ করেই কান্না করতে শুরু করে। এটা দেখে সাত্যা জিজ্ঞেস করে, ঠাকুর কি হয়েছে তোর? কান্না কেন করছিস? ঠাকুর বলে, সাত্যা, আমাকে তুমি ক্ষমা করে দাও। পুলিশ যে তোমার এটিএম স্লিপ নিয়ে তোমার পর্যন্ত চলে আসবে আমি সেটা ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে আমি আরো সতর্ক হতাম। সাত্যা বলে, আমরা জীবনে যে পথ বেছে নিয়েছি তাতে এরকম বাধা আসবেই, তাই তুমি চিন্তা করো না। ঠাকুর বলে, আমি আর ওই জেলে যেতে চাই না, খুব ভয় করে আমার। রোজ মনে হয় কেউ আমার পেছনে ঘুরছে। সাত্যা তখন বলে, তোমাকে আবার কে ধরতে আসবে? তুমি তো তাদেরকে মেরেই দিয়েছো। এরপর এখানে একজন এসে বলে, সাত্যা, তোমার সাথে একজন মহিলা পুলিশ দেখা করতে এসেছে। ঠাকুর তখন বলে, সে কেন আবার এসেছে? সে কি তোমাকে গ্রেফতার করতে এসেছে? কি হলো বলো? সাত্যা বলে, আরে না, আমাদেরকে কেউ ধরতে পারবে না। তো তারপরে বাইরে আসে সে বৃন্দার সাথে দেখা করতে। তো সেখানে বৃন্দা বলে, আমরা আপনার একটু সাহায্য চাই, মানে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে খুনি অন্য কাউকে মারতে এসে আপনার বাবাকে মেরে দিয়েছে? সাত্যা বলে, কি কি বলছেন কি? বৃন্দা বলে, আসলে আমরা আগে জানতাম যে আপনার বাবাকে মেরেছে সে সিরিয়াল কিলার ছিল, কিন্তু পরে এখন জানতে পারি সে তো একজনকে মারার পর গণহত্যা শুরু করে। তো এরপর বৃন্দা আরো জিজ্ঞেস করে যে তার বাবা কি কোনো মন্দির যেতে চাইছিল বা এরকম কিছু। এরপর সাত্যা টিকিট এনে বলে, আমি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য টিকিট এনেছিলাম, কিন্তু তার আগেই বাবা মারা যান। বৃন্দা বলে, ধন্যবাদ, এই ইনফরমেশনটা আমাদের অনেক হেল্প করবে। তো এরপর বৃন্দা চলে যায়। তখন সাত্যাকে তার লোক বলে, এই অফিসার তো জোকের মতো কেসের পেছনেই পড়ে আছে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে সাত্যা। সাত্যা বলে, না, আমি জানি না কেন না বলছি, কিন্তু কোনো ব্যবস্থা করতে হবে না তার। তো হতে পারে সাত্যার অবচেতন মন তার এত আদরের বোনকে আঘাত করার সায় দিচ্ছিল না। এদিকে আজ ছুটকিকে তার বয়ফ্রেন্ড খুব অপমানিত করে, তাও সবার সামনে। তখনই সেখানে বৃন্দা আসে আর সেই ছেলেকে ইচ্ছে মতো শিক্ষা দিয়ে বলে, আর যদি কখনো আমার বোনের আশেপাশেও দেখি তাহলে খুব খারাপ হবে। তো আজ ছুটকি বুঝতে পারে বাকি সবাই ফেক, শুধুমাত্র তার বোনের ভালোবাসাটা ছাড়া। তাই ছুটকি বাড়ি ফিরে তাদের মধ্যে সব মনোমালিন্য মিটিয়ে তাকে সরি বলে, আর এতদিনে বৃন্দাকে বোন হিসেবে মেনে নেয় আর বলে, দিদি তুই সবচেয়ে বেস্ট, আর আমি তোর মতোই হতে চাই। আমি চেষ্টা করব তোর আদর্শের সাথে চলার। তো আজ বৃন্দা তার বোনকে ফিরে পেয়ে খুব বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে সারাথী বাড়ি এসে একটা ড্রয়ারে দেখে তার স্ত্রীর প্রেগন্যান্সির টেস্ট রিপোর্ট। এটা দেখেই তো সে অবাক হয়ে যায় আর বাইরে এসেই লেখাকে বলে, কবে জানতে পারলে? আমাকে জানাওনি কেন? তখন লেখা বলে, যেদিন আমাদের ঝগড়া হয়েছিল সেদিনই জানতে পেরেছি। এই কথা শুনে অনুতপ্ত হয়ে সারাথী কান্না করে ফেলে। তবে লেখা কিছুই মনে রাখেনি, সে এতেই খুশি যে সারাথী তার খুশিতে খুশি হয়েছে। এদিকে চন্দ্রা বলে, এত এত রিসার্চ করার পরও তাকে ধরার কোনো ক্লু পাচ্ছি না, মাথা কাজ করছে না, আর ভাবছি এই কেসটা দিয়ে দিব ডিজিবিকে। তখনই বৃন্দা বলে, স্যার, হতে পারে কিলার তার খুনের কোনো ক্লু রেখে যায় না, ভুলও করে না, কিন্তু আমরা যদি তাকে ভুল করতে উস্কে দিই তাহলে? চন্দ্রা বলে, সেটা কি করে? তো এরপর এখানে বৃন্দা তার প্ল্যানিং সম্পর্কে বলে, আর এটা শুনে চন্দ্রা বলে, আচ্ছা, আমরাও আছি তোমার সাথে, আর একটা টিম রাখা হোক বৃন্দাকে সেফটি দেওয়ার জন্য, সবসময় তার উপর নজর রাখবে। এরপর চন্দ্রা প্রেস কনফারেন্সে বলে, আজকের এই মিটিং ডাকা হয়েছে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব বলে। আপনারা জানেন যে আমরা গত 7 মাস ধরে সিরিয়াল কিলিং এর কেসটা ইনভেস্টিগেশন করছি, কিন্তু আমরা যা ভেবেছিলাম খুনি তার থেকেও ভয়ঙ্কর, কারণ সে একজন গণহত্যাকারী। গত 9 বছরে সে বিভিন্ন ধর্মীয় উৎসবে 16টা খুন করে, এরপর ভিকটিমের সাথে লিঙ্ক আছে এমন জায়গায় গণহত্যা চালায়, তারপর ঘটনাগুলোকে এমনভাবে সাজায় যেন এটা অ্যাক্সিডেন্ট, আর সে সেই সমস্ত মানুষদেরকে টার্গেট করে যারা ঈশ্বরে বিশ্বাস করে। আর এই ব্যাপারটা সত্যি খুব ভয়ানক। তারপর সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করে বলে, আপনারা আগে বললেন সে সিরিয়াল কিলার,
এখন বলছেন গণহত্যাকারী। তাহলে এই 9 বছর আপনারা কি করলেন? এখনো তো আপনাদের কাছে তার ছবি পরিষ্কার নয়। তখন এখানে এবার বৃন্দা একটা গল্প বানিয়ে বলে ঠাকুরকে ট্রিগার করার জন্য। বৃন্দা বলে তার নাম হচ্ছে ঠাকুর, আর ঠাকুর ছোটবেলায় তার মাকে মারে, দাদি দাদা গ্রামের সবাইকে মারে। ঠাকুর, তুমি যে 12 জনকে মেরেছিলে আগের জন্মে, আমি সেটাও জানি। আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর আমার জন্ম হয়েছে শুধু তোমাকে মারার জন্য। তোমার করা সব কৃতকর্মের ফল আমার হাতেই তুমি পাবে। আমি তোমাকে সেই সমস্ত খারাপ কাজের শাস্তি দিব। তো পুলিশের থেকে এরকম পুনর্জন্মের কাহিনী শুনে দেশের সবাই মজা নেয়। তারা সবাই মন্তব্য করে আসলে এইসব হচ্ছে কেস সমাধান করতে না পারার ব্যর্থতা। তাই এখন এসব পুনর্জন্মের গল্প বলে জনগণকে বোকা বানাচ্ছে। তো ঠাকুরকে ধরার জন্য বৃন্দা সহ তার পুরো টিমই এই সমালোচনাকে হজম করে নেয়। এদিকে ঠাকুর টিভিতে এই নিউজ দেখে খুব রেগে যায় আর ভয়ও পেয়ে যায়। তাই টিভি ভেঙে সে পাগলামি শুরু করে। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। তখনই সত্যাকে ডাকা হয়। ঠাকুর তখন সত্যাকে বলে, আমাকে তুমি মিথ্যা বলেছ সত্যা। ওই যে মহিলা পুলিশ, তাকে আমি আগের জন্মে খুন করেছিলাম। সে এখন আমাকে এই জন্মে এসেছে মারার জন্য। তুমি বলেছিলে পুনর্জন্ম হয় না, তাহলে এই সব কি? সত্যা তখন বলে, আমি তোমাকে মিথ্যে বলিনি, বরং ওই মেয়ে বলছে পুনর্জন্ম বলে কিচ্ছু হয় না। আর আমি যতদিন আছি তোমার সাথে, তোমাকে কেউ কোনো জন্মেই মারতে পারবে না ঠাকুর। তো তারপর ঠাকুর বলে, তাহলে সত্যা আমি ওই পুলিশটাকেই মেরে ফেলবো। সত্যা তখন বলে, আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, শান্ত হও। এদিকে বৃন্দা তার ঘরে বসে বসে ভাবছিল কি হবে, তার প্ল্যানটা কি কাজে আসবে। এদিকে ঠাকুরের আসার অপেক্ষায় বাইরে পাহারা দিচ্ছিল অফিসার বিজয় আর সলোমন। সলোমন বলে, কি সব বেকার প্ল্যান, একজন মহিলার উল্টোপাল্টা কথায় নাকি এত বড় কিলার এসে পড়বে। বিজয় বলে, স্যার মনে রাখবেন, যদি সত্যি সত্যি ঠাকুর এসে পড়ে তাহলে কিন্তু তাকে ধরার দায়িত্ব আপনার উপরই আছে। সলোমন বলে, আগে আসতে তো দাও, তারপর দেখছি। এদিকে ঠাকুরকে একটা নতুন জায়গায় পাঠানোর জন্য সব তৈরি করে সত্যা। ঠাকুর বলে, সত্যা তুমি কি রেগে আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছ? সত্যা বলে, আরে না, আমি বর্তমানের পরিস্থিতি দেখেই এইসব করছি, তোমায় সেফ রাখার জন্য। সেখানে গিয়ে ভালো মতো করে থেকো, আমার বলার আগ পর্যন্ত কোথাও আর যাবে না। তো এরপর যাওয়ার সময় আবারও ঠাকুরের পাখিটা সত্যা নিজের কাছে রেখে দেয়। এরপর ঠাকুর যখন যাচ্ছিল তখন গাড়িটা একটা জায়গায় থামানো হয়। তখন ঠাকুরের মাথায় ঘোরে যে সে আগের জন্মে 12 জনকে মেরেছে, আর এখন তাদের মধ্যে একজন ফিরে এসেছে তাকে মারার জন্য। তাই সে বাঁচতে হলে আগে ওই মহিলাকে মারতে হবে। এই জন্য ঠাকুর বোকামিটা করে ফেলে সত্যার মানা করা সত্ত্বেও। সে গাড়ি নিয়ে চলে আসে বৃন্দার বাড়ির সামনে, কিন্তু বুঝতে পারে আশেপাশে সব পুলিশ তাকে নজরে রাখছে, আর এটা ছিল তার জন্য একটা ফাঁদ। অন্যদিকে সত্যাও জানতে পারে ঠাকুর বোকামি করতে চলে গিয়েছে, তাই সেও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। এদিকে ঠাকুর পালাতে শুরু করে, আর তার পেছন পেছন পুলিশ এবং বৃন্দাও যায়। অনেক সময় পর ধরতে পেরেও আবারও ঠাকুর তাদের হাত থেকে বেরিয়ে যায়। এত ঘায়েল হয়েও ঠাকুর হার মানতে রাজি ছিল না। অবশেষে তার ফাইট হয় বৃন্দার সাথে। এখানে তারা একে অপরকে মারতে থাকে। তবে যখন ঠাকুর বৃন্দাকে একেবারে মারতে যায় তখনই ঠাকুরের বুক চিরে একটা বুলেট চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠাকুরের। সবাই যখন ঠাকুর আর বৃন্দাকে নিয়ে ব্যস্ত তখন সত্যা এসে ঠাকুরের ব্যাগ থেকে চিন্নির পুতুলটা নিয়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা 2001 সালের দৃশ্য দেখি, যেখানে দেখা যায় সত্যা আর ঠাকুর একসাথে পরীক্ষা দিয়ে আসে, কারণ সত্যা আর ঠাকুর ছোট থেকেই শিশু জেলে ছিল। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে দেখা যায় সবাই চারদিকে পুলিশ আর বৃন্দার সুনাম করছে। তারা এতগুলো মাস লাগিয়ে এই কেসটার কাজ করেছে, অবশেষে তারা সফল হয়েছে। তারপর বৃন্দা আর সারাথী আসে ঠাকুরের সব জিনিসপত্র আর তার বডিটা দেখতে। তখনই সেখানে হঠাৎ করে বৃন্দা ঠাকুরের মোবাইল চেক করে আর দেখে যেই যেই তারিখে খুন হয়েছে সেই তারিখে ঠাকুরের কাছে কল এসেছে। আর ঠাকুরও বৃন্দাকে মারার সময় বলেছিল, কেন আমাদেরকে আটকাচ্ছ? তার মানে এটা নিশ্চিত যে ঠাকুরের সাথে অন্য কেউ অবশ্যই আছে। তো তারপর সেখানে সত্যা নামের একটা লেখা দেখে বৃন্দা। এরপর এরা আসে সেই শিশু জেলে, যেখানে সত্যা আর ঠাকুর ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর সারাথী একটা রিপোর্ট পায়, যেখানে লেখা আছে 1 গ্রামের 32 জনকে সত্যা মেরে ফেলেছে, কারণ তার মা এবং বোনকে কুসংস্কার আর ধর্মের নামে হত্যা করা হয়েছিল। তখন বৃন্দা আর একটা রিপোর্ট পড়ে,
সাত্যা যখন জেলে ছিল তখন সে প্রায় সেখানকার মানুষের সাথে তর্ক করত আর বলতো ভগবান বলে কিচ্ছু হয় না। এই পৃথিবী তখনই উন্নত হবে যখন সবাই ঈশ্বরকে বিশ্বাস করা ছেড়ে দিবে। সারাথী বলে, আর আমরা ভাবছিলাম এতদিন এইসব করছে ঠাকুর, কিন্তু আসল কালপ্রিট তো হচ্ছে এই সাত্যা। তো তারপর সেখানে সাত্যার একজন অভিভাবক হিসেবে একটা ঠিকানা এবং নাম পায় তারা, যেটা ছিল রাঘুর। এবার তো শকড হয়ে যায় বৃন্দা। পরে বৃন্দা তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, মা, বাবার সাথে সাত্যার কি সম্পর্ক? তার মা বলে, কোন সাত্যা? বৃন্দা বলে, যাকে শিশু কারাগার থেকে বের করার জন্য বাবা তার অভিভাবক হিসেবে সাইন করেছিল, সেই সাত্যা। তারপর তার মা বলে, সাত্যা তোর দাদা, তোর বড় ভাই। এরপর এখান থেকে দৃশ্য যায় অতীতে, যেখানে দেখা যায় রাঘু তার স্ত্রীকে যখন বলে সাত্যার ব্যাপারে, তখন সে বলে সাত্যা ভালো স্টুডেন্ট হলেও সে একজন ক্রিমিনাল, আর আমি আমার মেয়ে বৃন্দার জীবনে ওই ক্রিমিনালের ছায়া পড়তেও দিব না। রাঘু অনেকভাবে বোঝায় তার স্ত্রীকে, যখন কিছুতেই সে বোঝে না তখন রাঘু বলে, ঠিক আছে, যেদিন সাত্যা ভালো হবে সেদিনই না হয় তুমি বৃন্দাকে সত্যিটা বলো। এরপর রাঘু আসে সাত্যার সাথে কথা বলতে। সেখানে রাঘু সাত্যাকে পড়াশোনা করানোর কথা বলে, কারণ সাত্যা খুব ভালো ছিল পড়াশোনায়। তবে সাত্যার ভেতরটা এইভাবেই পুড়ে যায় যে সে কারো সাথেই ঠিকমতো আচরণ করতে চাইতো না, সে কারো ভালোবাসাও বোঝার চেষ্টা করতে চায় না। তো রাঘু অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে, কিন্তু সাত্যা বারবার সেই সব কিছু রিজেক্ট করে। তবে ঠাকুর সাত্যাকে বলে, জানো সাত্যা, আমার সব সময় ইচ্ছে ছিল এই 4 দেয়ালের বাইরের দুনিয়াটা দেখব। আমি দেখতে চাই সেখানকার পরিবেশ আর মানুষ কেমন। আমার খুব ইচ্ছা, কিন্তু এরা তো আমাকে এখানে বন্দি করে রেখে দিয়েছে, তাই আমি চাইলেই যেতে পারি না। আর আমার এই পৃথিবীতে কেউ নেই যে আসবে আমাকে ছাড়িয়ে নিতে। কিন্তু সাত্যা, আজ তোমার জন্য একজন এসেছে। তুমি যদি তার সাথে যাও তাহলে তুমি সেই সব দেখতে পারবে যা আমি চেয়েছি। নিজের জন্য না হলেও আমার জন্য দয়া করে যাও। সাত্যা বলে, আমি তোকে একা রেখে কোথাও যাব না। ঠাকুর তখন বলে, না সাত্যা, তুমি যাও। তুমি যদি এখন যাও তাহলে তুমিও একদিন এখানে আসতে পারবে আমাকে ছাড়িয়ে নেয়ার জন্য। আমি ততদিন অপেক্ষা করব। তো এরপর সাত্যা রাজি হয় রাঘুর সাথে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে সাত্যা ঠাকুরের কাছে চিন্নির পুতুলটা দিয়ে যায়, যাতে করে সে আর তার অতীতকে না মনে করে। তো রাঘু সাত্যাকে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করায়, আর নিয়মিতভাবে টাকা পাঠানো থেকে শুরু করে জামা কাপড় সব পাঠাতো রাঘু। কিন্তু এইসব নিতে চাইতো না সাত্যা। সে সব সময় মানা করত রাঘুকে যে সে যেন এইসব তার জন্য না পাঠায়। কিন্তু রাঘু চাইছিল কোনোভাবে সাত্যার ভেতরের আগুনটা নিভিয়ে ভাই বোনকে এক করতে। এদিকে সাত্যার কাছে ঈশ্বরের প্রতি ঘৃণা আরও বাড়ে, কারণ একদিন তার চোখের সামনে একটা মেয়ে আসে যাকে মন্দিরের পুরোহিত পিটিয়ে মেরেছে, কারণ তার জন্য নাকি মন্দির অপবিত্র হয়ে গিয়েছে। তো এইসব দেখে আরো বেশি বিগড়ে যায় সাত্যা। একদিন রাঘু আসে তার সাথে দেখা করতে। তখন সাত্যা রেগে বলে, আপনি আমাকে প্লিজ আবারও জেলে পাঠান, আমি এখানে থাকতে পারছি না। কারণ আজ জানেন, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পিটিয়ে মেরেছে মন্দিরের পুরোহিত। বাইরের এসব খারাপের থেকে জেলের কয়েকজন কয়েদি ভালো, তাই আমি জেলেই যেতে চাই, এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে পাঠিয়ে দিন। রাঘু বলে, সাত্যা, এইসব আমাদের উপর নির্ভর করে, আমরা শয়তানের কাজ দেখব নাকি ভালো মানুষের কাজ দেখব এটা আমরা ডিসাইড করব। আর আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম নিজেকে জানার জন্য। এই সব ঘটনার সাথে নিজের অতীতের ঘটনার মিল খোঁজার জন্য তো আমি তোমাকে পাঠাইনি। তারপর সাত্যা রেগে সেখান থেকে চলে যায়। তখন রাঘু বলে, আমি এখানেই থাকবো যতক্ষণ না তুমি ফিরবে। এরপর এখানেই অপেক্ষা করতে থাকে রাঘু। পরে আবারও আসে সাত্যা। সাত্যা তখন কান্না করে বলে, আপনি আমার জন্য কেন এসব করছেন? আমি কে হই আপনার? আমি যখন জেলে অনাথ হয়েছিলাম তখন আমার এত ভয় লাগেনি, কিন্তু আপনার এই স্নেহ ভালোবাসা দেখে আমার ভয় করছে, কারণ আমার কাছের সব ভালোবাসার মানুষ হঠাৎ করেই চলে যায়। এখন আমার ভয় করে ভালোবাসা পেতে, ভালোবাসা দিতে। আপনি আমাকে কেন এইভাবে পিছু করছেন? বাবার মতো কেন ভালোবাসা দিচ্ছেন? আমার মতো মানুষ কাউকে ভালোবাসতে পারবে না, কারণ আমার ভেতরে শুধু ঘৃণা আছে এই পৃথিবীর মানুষের প্রতি। স্বীকার করুন আপনার ভালোবাসা মিথ্যা, কারণ কি করে আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীতে থাকতে পারে? কি করে? রাঘু বলে, সাত্যা, এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর তুমি এখনই পাবে না, কিন্তু আমাদের যে যুদ্ধটা সেটা কিন্তু আমাদের রাগ ক্ষোভকে ঘিরে নয়,
বরং আমাদের আসল লড়াই হচ্ছে আমাদের ভেতরের ভালো দিকটাকে সবসময় বাঁচিয়ে রাখা। সাত্যা পৃথিবীতে যত খারাপই থাকুক না কেন, আমাদেরকে পৃথিবী ছাড়ার আগে কিছু ভালো কাজ করে যেতে হবে। তো সেই রাতের পর থেকে সাত্যা বদলে যায়। সে নিজের সেই কালো অতীতকে পেছনে ফেলার কাজেই লেগে পড়ে, কারণ সে আবারও তার বাবাকে পেয়েছে, একটা পরিবার পেয়েছে। কত সুন্দর হাসি খুশি হয়ে যায় সাত্যা। সে রাঘুর আদর্শেই চলতে থাকে। যেখানে যেই মানুষকে সে টর্চার পেতে দেখত, সেখানেই সে চলে যেত সাহায্য করতে। রাতে দিনে নিয়ম করে তার বাবা রাঘুর সাথে কথাও বলতো। কিন্তু সাত্যার যে ভয় ছিল ভালোবাসাকে নিয়ে, সেটাই সত্যি হয়ে যায় একদিন। তো এখন সাত্যা যেহেতু ক্রিমিনাল থেকে ভালো হয়ে গিয়েছে, তাই রাঘু আজ আসে সাত্যাকে তার নিজের ছেলে হিসেবে তার বাড়িতে নিয়ে যেতে এবং বৃন্দার সম্পর্কে জানাতে। তো আজ আবারও রাঘুর কাছে একটা কল আসে, আর তাকে জানানো হয় এক জায়গায় বিয়ের আগে একটা মুসলিম মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই তাকে খুন করার জন্যই কমিটির মানুষ আসছে। তো সাত্যাও সেদিন রাঘুর সাথে সেখানে আসে। তো যখন সাত্যা দেখে মেয়েটাকে মেরেই ফেলা হবে, তখন সে হাতে তলোয়ার তুলে নেয়। কিন্তু রাঘু বলে, না সাত্যা, তলোয়ার ফেলে দাও, এসব করো না, আমি বুঝিয়ে বলবো। কিন্তু সাত্যা তলোয়ার ফেলতেই রাঘুকে তারা মেরে ফেলে। সাত্যা কিছু বুঝে ওঠার আগেই সেখানে ওই মেয়েকে মারা হয় আর সাত্যাকেও মারা হয়। তো এইভাবে এখানে রাঘুর মৃত্যুর সাথে দ্বিতীয়বারের মতো মারা যায় সাত্যা। সেদিনের পর থেকেই সাত্যা বলে, রাঘু স্যার, আপনি যাদের জন্য আমাকে বদলাতে চেয়েছিলেন তারাই আপনাকে আমার থেকে কেড়ে নিল। আমি কথা দিচ্ছি, আমি তাদের ছাড়ব না, আর এই পৃথিবীতে কাউকেই এরকম অন্যায়ের শিকার হতে দিব না। তারপর থেকেই সে সব খারাপ খারাপ ধর্ম ব্যবসায়ী লোকদের খুন করে, আর একে একে সে সাধারণ যারা অন্ধবিশ্বাস করত তাদেরও বিনা শর্তে মারা শুরু করে দেয়। এরপর সে একদিন বুদ্ধি করে সাত্যার থেকে হয়ে যায় আনন্দ, আর সেখানে ফাউন্ডেশন শুরু করে, যার আড়ালে সাত্যা এরকম অপারেশন করত। তো এইসব জানার পর বৃন্দা খুব কান্নাকাটি করে আর সারা থেকে বলে, সত্যিকারও এইভাবে এত ট্রমা নিয়ে বড় হওয়াটা কাম্য নয়। আর আমার দাদা তো আমার মায়ের মৃত্যু নিজের চোখে দেখেছে। তারপর সে ভেবেছে তার আদরের ছোট বোনটাও আর নেই। এরপর যাও সে সব ভুলে আবারও নতুন জীবন শুরু করে, তখন তাকে আবারও ভেঙে চুরে শেষ করে ফেলা হয়। তার থেকে আবারও নিজের পরিবারকে কেড়ে নেওয়া হয়। সেই একই ঘটনায় সে দ্বিতীয়বার নিজের পরিবারকে হারায়। আমি তো কল্পনাও করতে ভয় পাচ্ছি যে দাদার উপর দিয়ে কি কি গিয়েছে। তারপর বৃন্দা সবাইকে বলে সাত্যার খোঁজ করতে, কিন্তু সমস্যা হচ্ছে এরা জানে না সাত্যাটাকে, সে দেখতে কেমন। তবে এবার বৃন্দার হাতে পড়ে যায় কামালের আসল ছেলের রিপোর্ট, যে মারা গিয়েছে। আর এরপর বৃন্দা আনন্দের বলা কিছু কথা মনে করে, যেগুলো রাঘু তাকেও বলেছিল। এরপর বৃন্দা নিশ্চিত হয় আনন্দী সাত্যা। তারপর তারা খোঁজ করে আজ 25 বছর পর আবার একটা হিন্দুদের উৎসব হবে, যেখানে সবাই পানিতে ডুব দিবে। 25 বছর আগে এখানে সাত্যা পুড়িয়ে মেরেছিল মানুষদের, আর আজ সে একই কাজ করতে চলেছে। তবে বৃন্দা যখন এসে বলে সে চিন্নি, আর তার মৃত্যুর বদলা নিতেই তো এইসব সাত্যা করছে, তাহলে সে এখন যখন বেঁচেই আছে তখন কেন সে এরকম হত্যাকাণ্ড করবে? তো এখানে সাত্যা এতদিন পর তার বোনকে পেয়ে খুশি হলেও তার বোনের কথায় এক হতে পারে না। আর বৃন্দা বলে, দাদা, কেউ ধর্মে বিশ্বাস করুক বা না করুক, তোমার অধিকার নেই তাদের খুন করার। এরপর একে একে সে দুইটা গুলি করে দেয় সাত্যাকে। মারা যাওয়ার আগে সাত্যা তার ছোট্ট চিন্নি বোনকে দেখে তার হাতে পুতুলটা দেয়। তবে আজ আর বৃন্দার ডাকে তার দাদা ওঠে না, আর এরই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই দুই ভাই বোনের ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।